আমাদের সঙ্গে আজকে রয়েছেন এই শহরের প্রখ্যাত মেকআপ আর্টিস্ট, যিনি মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজের পরিচয় দেন এবং নিজের একটা বড় আইডেন্টিটি তৈরি করেছেন। ঈশিতা মিশ্র। ঈশিতা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আমাদের আজকের আলোচনার বিষয় কি। সবাই একের পর এক বিয়েবাড়ি ছুটছেন, বিয়েবাড়ি অ্যারেঞ্জ করছেন, মানে নিজের পরিবারের কারুর হলে। তো সব কিছু করতে গিয়ে তো নিজেকে একটু সাজুগুজুটা ঠিকঠাক রাখতে হবে। তাই আজকে আমাদের বিষয় রূপটান ও মেকআপের খুঁটিনাটি। সব কিছু খুঁটিনাটি বলবেন ঈশিতা, সেটা বলার জন্য তাকে আমরা টেনে এনেছি তার ব্যস্ততার মাঝেও। আর আপনি যেমনভাবে আমাদের সঙ্গে থাকেন ঠিক তেমনভাবে থাকবেন। অর্থাৎ 22488085 এই ল্যান্ডলাইন নাম্বারে আপনি সরাসরি ফোন করবেন। 9903059992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারেন। আর ফেসবুক লাইভ দেখছেন স্যামালটেনিয়াসলি 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার দুটি ফেসবুক পেজে, সেখানে এসে ইনবক্সে আপনি কমেন্ট করতে পারেন। তাহলে চলে আসুন, আমাদের কথা বলা শুরু হয়ে যাক এসে তার সঙ্গে। একদম শুরুতে বেশ ঠান্ডাটা পড়ছে, যাচ্ছে আসছে ইত্যাদি, আর তার মধ্যে বিয়ে বাড়ি ছাড়লে তো চলবে না। একটা বিয়ে বাড়িও ছাড়া যাবে না। একটা বিয়ে বাড়িও ছাড়া যাবে না। এমনকি আমি তো বলি যেখানে নেমন্তন্ন নেই, পারলে সেখানে ঘুরে আসতে পারেন যদি আপনার সাহস একুলোয়। একদম। কারণ বিয়ে বাড়ি ছাড়া যায় না। আর বিয়ে বাড়ি যখন আসে তখন প্রথম মেয়েদের যেটা হয় সঞ্জয়দা, এটা তোমরা ঠিক বুঝতে পারবে না, সেটা হচ্ছে আমাদের একটাও পরে যাওয়ার মতো শাড়ি থাকে না গো। একদম মানে মানে আমরা যখন এই ওয়ার্ড্রপটা খুলি, হ্যাঁ। শতখানা শাড়ি থাকলেও মনে হবে ইস আমার কাছে একটাও নেই। ঠিক পড়ে যাওয়ার মতো নেই, পরে যাওয়ার মতো নেই। এবং দেখো যে আমরা যে এই শাড়ি কম্পিটিশনটায় ঢুকি না, তাই যাই হোক। না, দেখো তুমি এটা বোঝো, আজকে এই যে ফটোজেনিক সবকিছু সবটাই একটা ছবিতে থাকে, মানে সেটা ভিডিও বলো, ইউটিউব লাইভ বলো, বা ছবি বলো, সেলফি বলো, যে শাড়িতে ছবি উঠে যায় সে শাড়ি কি আর দ্বিতীয়বার রিপিট করা যায় না। আর একবার মানে ছবির জন্য এটা তো আমি বোঝাতে পারবো না, তুমি বোঝানো যাবে না যেরকম তো মুখ করছো না মনীষা দি, তাতে- এটা আমি তোমার সাথে একদম রিলেট করতে পারছি। একদমই একই শাড়ি বারবার পরে বিয়েবাড়ি যাওয়া যায় না, কিন্তু একই মুখ নিয়ে বারবার বিয়েবাড়ি যেতে হয়। আমাদের তো অসংখ্য মুখ থাকে না, তা সেই মুখটাকে যত্ন করে রাখতে হবে, সেই ত্বকটাকে সুন্দর করে রাখতে হবে। একদম প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করব আপনার কাছে, যে রূপটান, আমরা জানি যে মেকআপের একটা বেসিক বিষয়টাই হচ্ছে রূপটান এবং প্রসাধন। মেকআপ করবো তো পরে, আগে তো মেকআপ কিনবো। মেকআপ কেনার সময় কি কি খেয়াল রাখবো, সেটা দিয়ে যদি প্রথম শুরু করেন। নিশ্চয়ই। মেকআপ করতে কে না ভালোবাসে। বর্তমান দিনে দাঁড়িয়ে যে মেকআপ সম্পর্কে কিছু জানেও না, সেও কিন্তু একটু সাজগোজের প্রতি হলেও আগ্রহী হয়ে ওঠে। এবং মেকআপ বা প্রসাধনী যে সামগ্রী কিনতে গেলে তারা ভীষণভাবে সমস্যায় পড়ে। সেটা হলো গিয়ে কোন ফাউন্ডেশন নেব বা কোন ধরনের পাউডার নেব, সেটা আমার উপর যাবে কি না। তবে আমি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বলবো, সবার আগে নিজের স্কিনকে হাইড্রেট রেখে মেকআপটা করা একান্ত দরকার। তার উপর আবার এই ধরনের মরশুমে যেখানে প্রচণ্ডভাবে ড্রাই ওয়েদার, তো শীতের সময়ের জন্য কিন্তু সবার আগে দরকার একটা ভালো ময়শ্চারাইজার, যেটা ময়শ্চারাইজার কাম প্রাইমারের কাজ করবে। তাহলে কি হবে, আপনার দুটো লেয়ারের কাজ একটা লেয়ারেই হয়ে গেল। আপনাকে অযথা আরেকটা প্রোডাক্টের জন্য আপনাকে খরচাও করতে হলো না, আর শুধুমধু আপনার লেয়ারিংয়ের পর লেয়ারিংটাও তৈরি হলো না। এখন মেকআপের বিষয়টা না সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। একটা সময় ছিল আমরা যখন মেকআপ করতাম বা শেখাতাম, তখন কিন্তু একটা মেকআপকে দেখলে বোঝা যেত হয়তো অনেকটা স্তর আছে বা অনেকটা পুরু কোনো আস্তরণ আছে। কিন্তু বর্তমানের এই সময় এসে এটা এতটাই আপডেটেড হয়েছে যে এইচডি থেকে এইচডি ক্যামেরাও, যেগুলো ডিএসএলআর ক্যামেরা, স্কিন টু স্কিন দেখা যায়, পোর্স দেখা যায়। এবং বর্তমানে যে মানুষরা তারা কিন্তু মেকআপটাকে খুব ন্যাচারালি নিতে পছন্দ করে। একটা সময় ছিল অতটা ন্যাচারাল হয়তো নিত না। তো এই ন্যাচারালিটির জায়গায় এসে আমি বলবো খুব লাইট ওয়েট ফাউন্ডেশন সিলেক্ট করুন, ময়শ্চারাইজড করুন নিজের স্কিনকে। এবং যদি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন যে নিজেদের লুজ পাউডার দিয়ে সেট করবেন, সেটা করতে পারেন, অথবা নিজেদের শেডের কোনো কম্প্যাক্ট। তো এই ছোটোখাটো যে নিত্য নতুন যে প্রোডাক্টগুলো আমাদের মার্কেটে বেরিয়েছে, সেগুলো নিয়ে যদি একটু অবগত থাকা যায়, আর যদি নিজেকে নিয়ে যদি একটু হয় না, নিজেকে জানাটা একান্ত দরকার যে আমার স্কিনটা কীরকম, বা আমাকে কোন রূপে সাজালে দেখতে বেশি ভালো লাগে, আমাকে টিপ পরলে বেশি ভালো লাগে নাকি টিপ ছাড়া বেশি ভালো লাগে। এটা তো বর্তমান দিনে সবাই
টুকটাক জানে। তো এই ছোট নলেজ থেকেও কিন্তু আপনি নিজেকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন। শীতকাল যখন পড়েছে তখন প্রথম যে কথাটা হচ্ছে যে ত্বক একটু ফাটবে বা ওই হয় না যাকে আমরা বলি একটু শুকিয়ে যাবে, তা একদম বেসিক ওই তো মেকআপ করবো আপনি সব কি সব কিনতে টিনতে বলছেন সেটা তো টিপটাপের বালাইও নেই, কিন্তু এই বেসিক আমার ত্বকটাকে বেসিক একদম মানে খুব আমি বলছি না বিরাট কিছু একদম, একদম। টেকনোলজিক্যাল নলেজ, কিন্তু আমি সাধারণ একজন মানুষ হিসেবে আমি আমার ত্বকটাকে কি করে একটু সেভ করে রাখবো যাতে ওই সন্ধ্যেবেলা যদি একটু কিছু লাগে এটাকে ঠিকঠাক লাগবে। আপনার কাছে ধরুন একদমই সময় নেই যে আপনি গিয়ে কোনো পার্লারে নিজেকে মেনটেন করতে গেলেন, বা আপনি ভীষণভাবে ব্যস্ততম জীবনে আছেন, সেখানে আপনার সেই সময়টুকুও নেই যে আপনি বাড়িতে ফেস প্যাক বানিয়ে লাগিয়ে ঘন্টা 2 ঘন্টা ধরে আপনি সারাদিন ধরে স্কিন চর্চা করছেন। সেটার আমার মনে হয় না অতটাও প্রয়োজনীয়তা আছে। যদি আপনি রেগুলার কোনো স্কিন রুটিন মেনটেন করে থাকেন, নর্মাল যেটা ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এইটা যদি আপনি প্রতিদিন করতে পারেন একটা রুটিন মাফিক, তাহলে আপনার স্কিন এমনি ঝকঝকে থাকবে। আর কোনো বিশেষ দিনের জন্য যদি বলেন, তাহলে বাড়িতে মধু মোটামুটি সবার কাছেই থাকে। যদি মধু, পেঁপে কিংবা কলা দুটোর মধ্যে যে কোনো একটা, তার সাথে মধু একটু মিশিয়ে নিন, একটা ছোট্ট একটা ফেস প্যাকের মতন বানিয়ে নিয়ে যদি আপনি আধ ঘন্টা না হলেও যদি 15 মিনিট নিজের ত্বকে যদি রেখে দিতে পারেন না, আপনি দেখবেন যে কত ঝকঝকে হয়ে গেছে আপনার ত্বকটা। কি পেলেও confidence। হয়। হুম। নমস্কার, কে আছেন? নমস্কার, হুম। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আচ্ছা, ক্রমাগত মেকআপ পরিবর্তন করা হুম। এবং ময়শ্চারাইজার ব্যবহার করাটা হুম। সাধারণভাবে ত্বকের ক্ষেত্রে কি কি ক্ষতি করতে পারে, এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন ভালো হয়। আমার মনে হয় মেকআপের ব্র্যান্ড জিজ্ঞেস করছেন উনি, মেকআপের ব্র্যান্ড উনি বদলানো। বলছেন যদি না brand বদলানো মানে ত্বকের কোনো ক্ষতি করতে পারে না, হ্যাঁ, মানে ক্রমাগত ঘন যদি ঘন moisturizer মেকআপ ব্যবহার করছে বদলানো সেটা। কথাটা বলেছেন, এবং না, ময়শ্চারাইজার এটাতে ব্যবহার কোনো ক্ষতিকরের কিছু বিষয় নেই। বেসিক্যালি আমাদের যখন মেকআপ প্রোডাক্ট যখন আমরা কিনবো বা এটা যখন আমরা কিছু চেঞ্জ করব, তখন দেখতে হবে যে সেটা আমার স্কিনে কোনো প্রবলেম করছে কিনা। প্রথমত যে প্রোডাক্টে আপনি অভ্যস্ত সেটাকে হঠাৎ করে পরিবর্তন করার কোনো দরকার নেই। যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন আপনি সেটাতেই থাকুন। এবার অনেক সময় হয় না যে নতুন কোনো প্রসাধন হয়তো মার্কেটে এসেছে, সেটা আমি একটু পরীক্ষা করতে চাই বা দেখতে চাই, ইউজ করতে চাই। তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। যদি আপনার ভীষণ সেন্সিটিভিটি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন না করাই ভালো। কারণ সেখানে একটা প্যাচ টেস্টের ব্যাপার থাকছে, প্যারাবেন ফ্রি প্রোডাক্টের দরকার, এবং এরকম অনেক, যেমন সালফেট ফ্রি প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো তখন আমাদের একটু সাজেস্ট করতে হয় যাদের ভীষণভাবে স্পর্শকাতর ত্বক। আর যারা মোটামুটি নর্মাল ত্বকের ভাগীদারি, তারা ভীষণ সৌভাগ্যবান। তারা কিন্তু ঝটপট কিন্তু যে কোনো প্রোডাক্টে নিজেকে সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিতে পারে, তাদের ত্বক কোনো সমস্যা হয় না। একটি মেসেজ এসছে রুনা বাসু রুনা বড়নগর থেকে। বসু বরানগর থেকে লিখছেন, ভিটামিন সি সেরাম কিভাবে ইউজ করব? ভিটামিন সি সিরাম কিন্তু ভীষণভাবে দরকার বর্তমান। এটা হলো একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, এটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস। তো ভিটামিন সি যখন যদি আপনি দিনের বেলা ইউজ করে থাকেন, তাহলে ভিটামিন সি আপনাকে ইউজ করতে হবে অবশ্যই কোনো সানস্ক্রিনের সাথে। শুধু মধু কিন্তু ভিটামিন সি যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু সেটা আপনার রিয়াকশন করে দেবে। এবং ভিটামিন সি যে সিরামটা, সেটা সবসময় দেখবেন একটা ডার্ক কালারের বটলে সবসময় ওটা রিস্টোর করা হয়ে থাকে, যাতে সানলাইটের থেকে দূরে রাখা হয়। যতটা সানলাইটের সংস্পর্শে আসবে, ওটার যে পাওয়ারটা, ওটার মলিকিউলসগুলো চেঞ্জ হতে থাকে, সেটা নষ্ট হয়ে যায়। তাহলে রাতে মাখলে আর রাতে যদি মেখে থাকেন, রাতেও মাখতে পারেন উইথ নাইট ক্রিম বা কোনো ভালো ময়শ্চারাইজার দিয়ে। আর দিনের বেলা যদি মাখতে চান, তাহলে অবশ্যই তার উপরে কোনো সানস্ক্রিন আপনাকে অ্যাপ্লাই করতেই হবে, তা নাহলে সেটা কাজ করবে না। বেশ, আমরা মেকআপে চলে যাব। আবার প্রচুর মেসেজ ঢুকছে, অনেকেই আপনার ক্লায়েন্ট, তারা আপনার অনুরাগী, তারাও যেমন মেসেজ পাঠাচ্ছে তেমন প্রশ্ন লিখে মেসেজ পাঠাচ্ছেন, এমন মানুষও আছেন। চলে যাব পরের, একদম যে প্রশ্নটা না করলেই নয়, যে এই যে এখন আমরা দেখতে পাই যে কোনো অনলাইন সাইটে, এটা সঞ্জয়দা একদমই ফেস করে না, সেই জন্য এই প্রশ্নটা সঞ্জয়দার মাথাতে আসবে না। মেকআপের খুব দাম হয় সঞ্জয়দা, জানো তো, মানে আমি তোমাকে এটা বোঝাতে পারবো এটা না, খুব ভালো বুঝি। প্রচুর দাম হয়। তো সেই জন্য এই যে এত দামি দামি প্রোডাক্ট বিভিন্ন অনলাইন সাইটসে বা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে আমরা দেখতে পাই, এবং সত্যি কোভিডের পর মেকআপের দাম খুব বেড়েছে অন্যান্য অনেক প্রোডাক্টের সঙ্গেই। এই যে প্রচুর দামি প্রোডাক্ট, এগুলোর বদলে বিকল্প কি
একটু পকেটসই দামে হুম হুম। এমন কিছু প্রোডাক্ট আছে হুম হুম। যেটা আমরা ব্যবহার করতে পারি, অবশ্যই আছে, ঘরোয়া অবশ্যই কিছু আছে। প্রোডাক্ট বা কিছু, সেটা যদি একটু আমাদের বা বলেন। ঘরে কিছু করে নেওয়া যায় কি? দেখুন, মেকআপ বিষয়টা এমন জিনিস যেটা কিনা আপনি ঘরোয়া পদ্ধতিতে সব কিছু করে উঠতে পারবেন না। এবার ধরুন যারা একদমই খুব কম মেকআপে অভ্যস্ত, তাদেরকে যদি আপনি একসাথে অনেক মেকআপ প্রোডাক্ট দিয়ে দেন, তারা ভীষণ আনকমফোর্টেবল হয়ে যাবে, আর দ্বিতীয়ত বুঝতে পারবেন না যে কোনটার পরে কোনটাকে ইউজ করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা একদম নিমিত্ত মাত্র মেকআপে অভ্যস্ত, তাদের জন্য টিন্টেড ময়শ্চারাইজার বা টিন্টেড সানস্ক্রিন, একটু ভালো টিন্টেড লিপ বাম, টিন্টেড ব্লাশ, এই ধরনের জিনিসগুলো খুব লাইট ওয়েট প্রোডাক্ট হয়, যেটা স্কিনটাও ব্রিথ করবে এবং যে একটু সাজুগুজু করতে চাইছে, একটু ব্রাইটনেস, মানে ওটাকে একটু একটা প্রেজেন্টেবল লুক দিতে হেল্প করবে। আর এই যে দামি প্রোডাক্টের যে বিষয় বললেন, আমাদের আমি যেহেতু প্রফেশনাল একজন মেকআপ আর্টিস্ট, তো আমাদের নানা ধরনের ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়। তো সেক্ষেত্রে আর ভারতীয় প্রোডাক্টের সাথে সাথে যেটা আন্তর্জাতিক বিভিন্ন প্রোডাক্ট, ইন্টারন্যাশনাল প্রোডাক্টস, এগুলো আমাকে হ্যাঁ ব্যবহার করতে হয়। তবে ডেফিনেটলি একটা প্রফেশনাল কাজ করতে গেলে যেহেতু আমাদের বিভিন্ন রকম প্রোডাক্টকে একসাথে মিলিয়ে, কারণ যে কোনো একটা ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্ট কখনো ভালো হয় না। কারোর ময়শ্চারাইজার ভালো, কারোর ফাউন্ডেশনের টেক্সচার ভালো, কারোর আবার কনসিলার্স ভালো, তার পিগমেন্টটা বেশি ভালো। তো আমাকে এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ করতে হয়। কিন্তু এমন ধরুন কেউ আছে যারা একদমই ঘরোয়াভাবে সাজতে চাইছে, তারা কিন্তু আমাদের ইন্ডিয়ান অনেক ব্র্যান্ড আছে যেগুলো কিন্তু অনেক কম খরচে একটা পুরো মেকআপ কিট আপনাকে প্রেজেন্ট করতে পারবে বা দিতে পারবে। সেটা আমাদের অনলাইন সাইটেও পাওয়া যায়, 500-600 টাকার মধ্যেও তারা পেয়ে যাবে, যেটা যথেষ্ট আমার মনে হয় বাজেট ফ্রেন্ডলি বর্তমান দিনে। হার্বাল মেকআপ, হুম হুম। এটা কি সত্যি স্কিনের জন্য খুব ভালো? আজকাল অনেক কিছু মেকআপ ব্র্যান্ডই হার্বাল কথাটা ব্যবহার করে, হুম হুম। কিন্তু সেই হার্বাল মেকআপ কি ভালো, নাকি আমাদের সবসময় ওই হাই এন্ডের কিছু মেকআপ বা একটু অন্যরকম মেকআপের দিকে ঝুঁকতে হবে? হার্বাল মেকআপ বলতে আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? হার্বাল প্রোডাক্ট মেকআপের, যেমন বিভিন্ন কোম্পানি আছে যারা হার্বাল লিপস্টিক বাজারজাত করে, কেউ হার্বাল ফাউন্ডেশন বাজারজাত করে। সেটা যদি হার্বাল সত্যি হার্বাল সার্টিফাইড হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই ইউজ করতে পারেন। কারণ ধরুন একটা বিটরুটের জুস দিয়ে তৈরি করা ব্লাশ কিংবা লিপস্টিক, এটা কিন্তু হার্বাল প্রোডাক্ট, এবং সেটা যদি সত্যি অথেন্টিক হয়ে গিয়ে থাকে, দেন আপনি অবশ্যই ইউজ করুন। কারণ সেটা আপনার ত্বককে অনেকটা কি বলবো, অনেকটা ভালো রাখবে। এবং আপনার যে যদি কোনো কনসার্ননেস থেকে থাকে যে কোনো কেমিক্যালের থেকে আমি দূরে থাকতে চাই, কোনো কেমিক্যালি প্রোডাক্ট ইউজ করতে চাই না, তাহলে সেটার জন্য আপনার জন্য কিন্তু ভালো হার্বাল হবে। প্রোডাক্টে তো সেইভাবে গ্লেজ আসে না। না, সেটা আসবে না। তাহলে কিভাবে দুটোকে মানে একসাথে করার কোনো উপায় আছে? না, বর্তমানে যে প্রোডাক্টগুলো আপনি দেখছেন মার্কেটে, সেখানে কিন্তু এমন অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে যেটা হয়তো আপনাকে মানে কম খরচে অনেক ভালো জিনিস দিতে পাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস নোটিস রাখতে হবে, যেমন অ্যালকোহল ফ্রি, প্যারাবেন ফ্রি, এবং যেন Sulfate free। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো যদি আপনি সত্যি বুঝে কিনতে পারেন, সেটা আপনার স্কিনের জন্য অবশ্যই ভালো। ফোনে একজন আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। হুম। আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে। বলুন। দিদিকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, ধরুন কারোর বাড়িতে কোনো একটা কালো মেয়ে আছে, তার বাড়িতে আপনি মধু বলছিলেন, হয়তো মধু নেই, অনেক বাড়িতে অনেক দোকান থেকে ক্রিম কিনে আনে, তার মুখে অনেক সময় অনেক কিছু স্যুট করে না। মধু ছাড়া বাড়ির মধ্যে কোনো ঘরোয়া ভালো টোটকা আজ কালো মেয়ে যাতে মানে ফিট ফর্সা লাগে, একটু সুন্দর দেখতে লাগে, সেরকম কোনো যদি ব্যবস্থা থাকে বললে খুব ভালো হয়। নমস্কার। প্রথমেই বলবো, কালো মানেই অসুন্দর নয়। একদমই তাই, আমি ওটাই ফর্সা বলতে করে তাকে যাচ্ছিলাম। সুন্দর করে তোলা যায় না, এবং ত্বকের রঙও বদলানো যায় না, হয়তো ত্বকটাকেও খানিকটা জেল্লা করে দিতে পারি। জেল্লাদার করতে আর পারি। কালো রংটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড বলে আমরা, মানে যেটা আমার মনে হয় এটা একটা অন্যতম সুন্দর রং, কালো রং। কারণ কালো রঙের কোনো তুলনা হয় না, সেটা ফর্সা হোক কিংবা কালো হোক। এখানে আমার মনে হয় না বর্ণ না দেখে সেই ত্বকটাকে কতটা আমরা সুন্দর করে রাখতে পারি। কারণ ক্যানভাস যত সুন্দর হবে, তার উপরে আঁকা ঝোঁকাটাও দেখবেন কত পরিষ্কারভাবে ফুটে ওঠে। তাই আমরা যখন কোনো ব্রাইডকে মেকআপও করি বা কোনো ক্লায়েন্টকে করি কাজ, আমরা বারবার বলি আপনারা একটু ত্বকের যত্ন নেবেন, তাহলে পরে আপনার যত ত্বক ভালো থাকবে, স্কিন যত মানে একদম গ্লো করবে, মেকআপ কিন্তু ততটাই আপনার বসবে এবং হাইশাইন হবে, তত ন্যাচারালি মানে একটা বিউটিফুলি ব্যাপারটা বেরিয়ে আসবে। আমাদের
আমাদের এই লিসনার যিনি ফোন করেছিলেন তার প্রশ্নের একটা অংশ আমি একটু অ্যাকসেপ্ট করি, সেটা হচ্ছে যে কারোর যদি কমপ্লেকশন ডার্ক কমপ্লেকশন হয় তাহলে তার ক্ষেত্রে মানে ওই রকমই তিনি কোনো নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছেন বা কোনো সোশ্যাল গ্যাদারিং এ যাচ্ছেন, তাহলে তার ক্ষেত্রে ওই যে ঔজ্জ্বল্য যেটা আপনি বললেন সেই ঔজ্জ্বল্যর জন্য তাকে কি কেয়ার করতে হবে? আমি ওই যে বললাম ঘরোয়া যদি টোটকা হিসেবে ওনার কাছে যদি মধুও যদি না থেকে থাকে, মধু কিন্তু খুব নিমিত্ত একটা জিনিস, ভীষণ সাধারণ জিনিস, তাহলে নারকেল তেল তো থাকবে। ভালো যদি নারকেল তেলও যদি আপনি মুখে লাগিয়ে রাখতে পারেন, আপনার বাড়িতে যে ফল আসে সেই ফলটা নরম কোনো ফলের সাথে একটু চটকে যদি আপনি মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখেন তাহলেও কিন্তু আপনার কাজ হবে। আচ্ছা, একটা প্রশ্নে চলে যাব। ফেসবুক লাইভে সৌমি ভট্টাচার্য প্রশ্ন করেছে, অফিস বেরোনোর আগে কিরকম মেকআপ হবে যাতে মুখ ফ্রেশ থাকে, প্রেজেন্টেবল লাগে? আমি সবার আগে বলবো অফিস বেরোনোর আগে অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার আর টিন্টেড সানস্ক্রিন ডেফিনেটলি লাগাবেন। কেননা টিন্টেড এই কারণে বললাম কারণ টিন্টেডে প্রোটেকশনও পাবে, আবার একটা Glaze-ও থাকবে। হ্যাঁ একটা ফাউন্ডেশনের কভারেজও পাবে। এবং তারপরে বলবো অবশ্যই একটা ফ্রেশনেস দেওয়ার জন্য একটু টিন্টেড লিপ বাম অ্যান্ড টিন্টেড একটু ব্লাশ, যেটা অনেকটা ফ্রেশ একটা ব্লাশি লুক দেয়। হালকা একটু মাস্কারা বা যদি কেউ কাজল পরতে পছন্দ করে তাহলে কাজল, ছোট্ট একটা টিপ, ব্যাস হয়ে গেল। বাহ। বেশ। ফোনে একজন আছেন, নমস্কার। নমস্কার, পাইজামাছি বলছি বেলঘরিয়া থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ বলছি দিদি, এমনি মেকআপের ক্ষেত্রে নর্মালি আমি এমনি ফেস ওয়াশ সেরকম ইউজ করি না, এমনি পরিষ্কার জল দিয়ে জাস্ট মুখটা ক্লিন করি, মানে ওতেই বেকার লাগে দেখি, কেন ফেস ওয়াশ ইউজ করলে আমার স্কিনে আবার একটু মানে ব্রণ ট্রণ উঠে যায়। তো মেকআপ খুব একটা করা হয় না, মানে মাঝে মাঝে অনুষ্ঠান বাড়িতে গেলে হয়তো করলাম, মানে রেগুলার বেসিসে করি না। তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে যে যদি এমনি ন্যাচারাল কিছু প্রোডাক্ট ওই ডিমের কুসুম টুসুম দিয়ে একরকম মুখে কিনে ইউজ করা হয় না, তো মাঝে মাঝে আমি মেকআপ করি, তো মেকআপ ইউজের সাথে কি এই ডিমের কুসুমের প্রোডাক্টটা ইউজ করা যাবে কিনা সেটা। ডিমের কুসুম কি ত্বকে মাখতে পারবে? মূল প্রশ্ন তাই। ডিমের কুসুম ত্বকে মাখতে পারবে কিনা তার থেকে বড় কথা উনি যে বললেন যে উনি শুধুমাত্র জল দিয়ে মুখ ধোন, সেটা আমার মনে হয় না সবসময়ের জন্য কার্যকারী পদ্ধতি। কেননা শুধুমাত্র জল দিয়ে কিন্তু যেমন শ্যাম্পু করা যায় না, তেমনি শুধুমাত্র জল দিয়ে কিন্তু মুখটাও ধোয়া যায় না। তাই যদি উনি একান্ত কোনো ফেস ওয়াশে যদি অভ্যস্ত না থেকে থাকেন, সেটা যদি ওনার কোনো স্কিনে প্রবলেম করে থাকে, তাহলে আমি বলবো বাড়িতে বেসন আছে, বেসন দিয়ে মুখটা ধুয়ে নিন। কারণ বেসনে আপনার স্কিনটার পরিষ্কারও হলো, যে এক্সেস যে অয়েল এবং অয়েলের মধ্যে যে ডার্টটা জমে আছে সেটা আপনার ক্লিন হয়ে যাবে। এতে আপনার যে পোর্সগুলো আছে সেটা ওপেন হবে, ক্লিন হবে এবং ফ্রেশ থাকবে। এতে আপনার ভবিষ্যতে কোনো র্যাশ, ব্রণ বা কোনো ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকবে না। দ্বিতীয় হলো উনি যে বললেন যে ডিমের কুসুমকে মেকআপের আগে, তো আমি এক্ষেত্রে বলবো ডিমের সাদা অংশ বেশি কার্যকর। এই ক্ষেত্রে ডিমের সাদা অংশটা যদি ফেটিয়ে নিতে পারেন এবং তার সাথে ধরুন একটু কফি পাউডার মিশিয়ে যদি একটা ফেস প্যাক হিসেবে লাগিয়ে রাখতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো কাজ হবে। তবে হ্যাঁ, সেটাকে কিন্তু আপনাকে 15-20 মিনিট পর ধুয়ে ফেলতে হবে এবং একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। সোনালী সেন বাটানগর থেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, ঘরোয়া পদ্ধতিতে পাকা চুল কালো কিভাবে করা যায় যদি একটু জানেন খুব ভালো হয়। ওরে বাবা রে, সবার আগে বলি এই ত্বক আর কেশ সম্পর্কে মানে আমার খুব সীমিত জ্ঞান, ভীষণই সীমিত জ্ঞান। আমি যদিও একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, তাই মেকআপ রিলেটেড নিয়ে আপনি যত প্রশ্ন করবেন তার যথাযথ আমি উত্তর দিতে পারবো। তবে এই ঘরোয়া পদ্ধতিতে চুল কালো করার উপায় আমি এই ছোট জ্ঞানে কইটুকু আপনাকে সাহায্য করতে পারবো জানি না। তবে তাও আমি বলবো আপনাকে যে কালো তো জানি না, তবে ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি এবং নিজেও ইউজ করেছি হেনা পাউডার। তো আমার কাছে ওই সীমিত জ্ঞানে ওটাই আমি আপনাকে বলতে পারবো। রুহি দত্ত প্রশ্ন করছেন, ডার্ক স্পট তার জন্য কি করব? মানে আমার মনে হয় মেকআপে ডার্ক স্পট কিভাবে ঢাকবে এটাও আপনি যদি একটু বলে দেন। ডার্ক স্পট ঢাকার জন্য আমি বলবো ভালো কারেক্টর কিংবা কনসিলার যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে সেটা মেকআপ করার আগে আপনাকে আগে একটু কনসিলিং করে নিতে হবে। তারপরে আপনি ইভেন্ট টুনের জন্য কোনো ভালো ফাউন্ডেশন ইউজ করুন, তাহলেই আপনার স্পটগুলো ঢেকে যাবে। ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার, কে আছে? নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি হাওড়ার কোনা থেকে বলছি। বলুন। আমি জানতে চাইছি যে শীতকালে এমন কি কোনো খাবার দাবার আছে যেগুলো খেলে ত্বকে যে শুষ্কতা বা ত্বক ফেটে যাওয়া বা চুলকানি থেকে
হ্রাস পাওয়া যায়। আর বডি লোশন মাখলে বেশি উপকার হয় না অলিভ অয়েল মাখলে বেশি উপকার হয় এই ফাটা বা এই শুষ্কতার ক্ষেত্রে? সেটা এই দুটো প্রশ্নের উত্তর চাইছিলাম। বেশ, শুনতে থাকুন। ওকে, আমি প্রথম প্রশ্নটা উনি কি যেন বেশ জিজ্ঞেস করলেন, প্রথম প্রশ্নটা আরেকবার বলবেন। প্রথম প্রশ্নটা একটা প্রশ্ন করলেন যে বডি লোশন কিংবা অলিভ অয়েল। প্রথম প্রশ্নটা আমি ভুলে গেলাম, উনি বললেন আচ্ছা কি খেলে, কি খেলে ডায়েটে কি থাকবে ডায়েটে কি যাতে থাকলে? skin লেবু, ভালো থাকবে। লেবু শীতকালের আদর্শ মানে ফল হলো কমলা লেবু, আর যদি পারেন আমলকি। এর থেকে ভালো মানে কি বলবো, পৃথিবীর বোধহয় অমৃতই হলো আমলকি, অমৃত বলা হয় তাকে। কারণ আপনি যদি সারাদিনে একটাও যদি আমলকি খেতে পারেন তাহলে আপনি অনেক রোগ থেকে তো মুক্তি পাচ্ছেনই পাচ্ছেন, আর ভিটামিন সি এর এত সোর্স যে আপনার স্কিন এমনি মানে জেল্লাদার হয়ে যাবে। আর যদি আমলকিটাও যদি পাচ্ছেন না তাহলে দিনে একটা অ্যাটলিস্ট কমলা লেবু খান। বেশ। বাহ, আর যেটা বলেন যে অলিভ অলিভ অয়েল অয়েল না ময়শ্চারাইজার? ময়শ্চারাইজার, অলিভ অয়েল, ডেফিনেটলি অলিভ অয়েল। আচ্ছা, স্নেহা রায় প্রশ্ন করছে ডাস্কি স্কিনে কিরকম চিক টিন্ট ভালো লাগবে? প্লাম শেড। আচ্ছা, আমি শেডের প্রশ্নে যাব আস্তে আস্তে। একটু ফাউন্ডেশনের টিন্ট শেডগুলো বলবেন স্কিন টোন অনুযায়ী। ওকে, এই ভাগটা যদি আমাদের একটু শিখিয়ে দেন আপনি। স্কিন টোন অনুযায়ী বলতে গেলে আমরা স্কিন টোন দেখতে গেলে তো ফর্সা বা মিডিয়াম টোন কিংবা কালো ধরে রাখি। বেসিক্যালি কিন্তু ওটা স্কিন কমপ্লেকশন। টোন কিন্তু হয় ওয়ার্ম টোন, কুল টোন, নিউট্রাল টোন। তো এই ওয়ার্ম টোন, কুল টোন, নিউট্রাল টোনের ওপর ভিত্তি করে কিন্তু আপনাকে ফাউন্ডেশনটা চয়েস করতে হবে। এখন অনেক সাধারণ মানুষ আছে যারা হয়তো বিষয়টা বুঝতেই পারছেন না যে উনি কুল টোনের নাকি ওয়ার্ম টোনের নাকি নিউট্রাল টোনের। তো তাদের সাধারণভাবে তাকে বলে বুঝিয়ে রাখবো যে আমাদের ভারতীয়রা কিন্তু মানে একটু গম রঙা ত্বকেরই আমরা হয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু গম রঙা ঘেঁষা কোনো ফাউন্ডেশন আপনি ইউজ করবেন, এবং সেটা কেনার সময় বা বাছার সময় আপনি যেটা করতে পারেন, কখনো রাত্রিবেলা ফাউন্ডেশন কিনবেন না, সবসময় কিনবেন দিনের আলোতে এবং ন্যাচারাল লাইটে। আপনার জ লাইনে থেকে নেক অবধি আপনি ফাউন্ডেশনটাকে সোয়াচ করুন, এবং সবচেয়ে কাছাকাছি যেটা সোয়াচ করুনটা যদি একটু ব্যাখ্যা করেন। সোয়াচ মানে আপনি ফাউন্ডেশনে কোনো একটা ড্রপ একটু নিয়ে আপনার জ লাইন থেকে নেক অবধি জাস্ট এটাকে আপনি একটা অ্যাপ্লাই করলেন। আপনার স্কিন টোনের যত কাছাকাছি আসবে, যেটা সিমলেস ব্লেন্ড, সিমলেস আমরা সবাই জানি, তো যেটা যতটা কাছাকাছি আসবে ভাববেন যে সেটাই আপনার শেড। এবং এটা আমি বেসিকভাবে আপনাদের বোঝালাম। যারা প্রফেশনাল তারা তাদের জন্য আরও অনেক পদ্ধতি আছে যে বোঝার জন্য। ফোনে কে আছেন? না, কেউ নেই। কেউ একজন ছিলেন? কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা আমাদের প্রত্যেক দিন রুটিনে রাখা উচিত যদি বলেন। ময়শ্চারাইজার, এভরিডে ময়শ্চারাইজার। আপনাকে একটা ভালো জেন্টাল ক্লিনজার ইউজ করতে হবে। ক্লিনজারের সাথে সাথে আপনি সপ্তাহে একটা জেন্টাল এক্সফোলিয়েট করুন, এবং আপনাকে সবসময় নিজের ত্বককে ময়শ্চারাইজারে রাখতে হয়, সেটা গরমকাল হোক কিংবা শীতকাল হোক। কারণ প্রতিনিয়ত, আর আমাদের বর্তমানে এত স্ট্রেসফুল লাইফ যে সেক্ষেত্রে শরীরের তো জল বেরিয়ে যাচ্ছে, স্কিনেরও জল বেরিয়ে যাচ্ছে। তো স্কিনে জলীয় পদার্থ যতই আপনি ওটাকে সংগ্রহ করে রাখতে পারবেন, আগামী দিনে আপনার জন্য ততই ভালো। বেশ। ফেসবুকে প্রশ্ন করেছেন কিঙ্কিনিদের, প্রশ্নটা বলে দাও। ফোরহেডে হেয়ারলাইনের আশেপাশে ড্রাই স্কিন হওয়ার কারণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হালকা ফ্ল্যাকি হয়ে যাচ্ছে, এর জন্য কি করব? সবার প্রথমে আপনি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করান, কারণ ওটা ড্যান্ড্রাফের অন্যতম আরেকটা কারণ। কারণ ড্যান্ড্রাফটা শুধুমাত্র স্ক্যাল্পে হয় না, স্ক্যাল্পের হতে হতে যখন হেয়ার লাইনে চলে আসে তখন সেটা সিভিয়ার ড্যান্ড্রাফ প্রবলেমে চলে আসছে। আগে আপনাকে আপনার যে স্ক্যাল্প তাকে ময়শ্চারাইজ করতে হবে, এবং আপনার যে হেয়ার লাইনের চারপাশে যে বলছেন যে ড্রাই ফ্লেকিনেস, ওই জায়গাটাকেও আপনাকে কিন্তু ময়শ্চারাইজারে মানে স্ক্যাল্প ময়শ্চারাইজার প্লাস স্কিন ময়শ্চারাইজার দুটোর একটা সংমিশ্রণে আপনাকে ওই লাইনটাকে রাখতে হবে। বেশ। ফোনে একজন আছেন, কথা বলা যাক। নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, কে বলুন। বলছেন? বলছি যে এব্রো পলিশ করা হয়, হ্যাঁ। চোখের যে উপরে যে এব্রো পলিশ গুলা করা হয়, সেটা চোখের জন্য দৃষ্টির কোনো সমস্যা হবে না তো? আচ্ছা, শুনতে থাকুন। আই শ্যাডোর কথা জিজ্ঞেস করছেন। আই শ্যাডো কি চোখের দৃষ্টির পরে কোনো সমস্যা করতে পারে? একদমই নয়, কোনো দিনই নয়। বেশ। একটা খুব কমন প্রশ্ন এসছে টিউলিপ এস ঘোষের অ্যাকাউন্ট থেকে। তিনি বলছেন, যেটা অনেকেরই সমস্যা,
ঠোঁট কালো হয়ে যায় আমাদের লিপস্টিক ব্যবহার করতে করতে, অনেক সময় লিপস্টিকের কারণেও হয়। কি করবেন তার জন্য, মানে সেই বিটরুট, কালো ভাব সরানোর জন্য? আপনি ঠোঁট কালো, কফি পাউডার মিক্স করে আপনি কফির মধ্যে একটু ধরুন টমেটো জুস আর একটু 1 পিঞ্চ অফ একটু টার্মারিক পাউডার ওর মধ্যে মিক্স করে নিন, কারণ এটা ফেস প্যাকেও খুব ভালো কাজ দেয়। কারণ কফি আমাদের না দাগ ছোপ দূর করতে ভীষণভাবে সাহায্য করে। আর কফির সাথে যখন হলুদ, যে কোনো কফি? হ্যাঁ, আপনি নর্মাল বাড়িতে যে কফি পাউডার আছে তার সাথে আপনি একটু হলুদ আর একটু মধু মিশিয়ে নিন বা টমেটো জুস মিশিয়ে নিন, সেটা ট্যানিংয়েরও কাজ করবে, ট্যানিং দূর করতে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে ব্লেমিশেস ওগুলোতেও আপনার কাজ করবে। বেশ। সঙ্গীতা দাস প্রশ্ন করছেন, মেকআপের পর মুখটা গ্রে লাগে, স্পেশালি আপার লিপ এরিয়া, সেটা কিভাবে অ্যাভয়েড করা যায়? আপনাকে সবার আগে ভালো একটা কনসিলার চয়েস করতে হবে। যদি আপনার এক্সেসিভ ডার্ক নেক্স থেকে থাকে, অনেকের ম্যাক্সিমাম থাকে চোখের নিচে এবং লিপ এরিয়াতে ভীষণভাবে একটা ডার্কনেস থেকে থাকে, আমরা অনেক সময় এটাকে মাঙ্কি শেডও বলে থাকি। তো সেই ক্ষেত্রে আপনাকে এটা খুব ভালোভাবে কনসিলিং বা কারেক্টিং করতে হবে, তারপরে আপনি যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করুন, আপনার কোনো সমস্যা হবে না। বেশ। ব্রাইডাল সিজন, স্কিনের যত্ন কিভাবে হওয়া উচিত একজন কনের, একদম, যার বিয়ে আর 3 মাস বাদে? এটা আমি প্রতিটা ব্রাইডকে যেমন বলে থাকি যে অনেক ব্রাইডের ধারণা আছে যে আমি বিয়ে আমার সামনের মাসে, আমি এই মাসেই শুধুমাত্র ট্রিটমেন্ট করলে আমার হয়ে যাবে। বিষয়টা কিন্তু সেটা নয়। আজকে আমি যদি শরীর চর্চা করি, সেটা যদি আমি প্রতিনিয়ত করি, তবে গিয়ে কিন্তু আমি একটা রেজাল্ট পাবো। সেরকমই যদি ত্বকের পরিচর্যা আমি প্রতিনিয়ত করি, একটা কনসিস্টেন্সিটা হওয়া খুব দরকার। আমি যেটা বললাম বেসিক জিনিস, যেটা ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা তো আমরা প্রতিদিনই করতে পারি। তো এটা যদি আমি প্রতিদিন করি, আমার স্কিন কিন্তু অটোমেটিক্যালি হাইড্রেট থাকছে। আর মাসে একবার আপনি যদি চান একটা সেরাম ট্রিটমেন্ট বা কোনো হাইড্রেট কোনো ট্রিটমেন্ট স্যালনে গিয়ে কিংবা কোনো ফেশিয়াল ট্রিটমেন্ট আপনি নিতেই পারেন, তবে সেটা বিয়ের 1 মাস আগে নয়, অন্তত 3-4 মাস আগের থেকে নেবেন। এবং আমি আমার যেমন প্রতিটা ব্রাইডকে বলে থাকি যে একদমই কোনো নতুন স্কিন ট্রিটমেন্টে নিজেকে জাম্প করাবে না। ওই বিয়ের হঠাৎ করে একটা নতুন স্কিন ট্রিটমেন্টে জাম্প করতে গিয়ে যদি স্কিনের র্যাশ বা ব্রণ বা কোনো সমস্যা হয়, তখন সেটা মেডিকেশনে গিয়ে তাকে সুস্থ করে তোলাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এতে তোমার যে গুরুত্বপূর্ণ দিন সেটা নষ্ট হতে পারে। আর ব্লিচ তো কখনোই করা উচিত নয় স্কিনে, একদমই নয়। ফেসিয়াল করা ভালো না খারাপ? ফেশিয়াল করা অবশ্যই ভালো, কিন্তু ফেশিয়ালের অনেক ধরনের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। যার যেমন স্কিন সেই অনুযায়ী তাকে বুঝতে হবে। এর জন্য একজন আমার মনে হয় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া একান্ত দরকার, যারা স্কিন স্পেশালিস্ট, তার থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনি কোনো ফেশিয়াল ট্রিটমেন্ট বা কোনো ফেশিয়াল বা কোনো রকম কিছু আপনি করালেন, নিজের মতন করে কিছু করতে যাবেন না, কারণ এটা হিতে বিপরীতও হতে পারে। বেশ। তার আগে একটু জেনে নেব, এই যে ঘরোয়া যত্নে ছিলাম ব্রাইডালের, কিভাবে সে বিয়ের 3 মাস বা 6 মাস আগে নিজেকে যত্নে রাখবে। যদি এই বিয়ের 3 মাস আগে আপনার ক্লায়েন্টকে আপনি কোনো ফেস প্যাক সাজেস্ট করেন, তাহলে কি ধরনের ফেস প্যাক সাজেস্ট করেন স্কিন টোন অনুযায়ী যদি বলেন? ঘরোয়া উপায় নাকি নর্মালি যদি আমি বলি যে যা হোক, যেটা আপনি সাজেস্ট করেন, মানে একদম যার খুব ডাল স্কিন, যার খুব অয়েলি স্কিন, সবগুলো ভাগ যদি একটু বলেন আপনি। ধরুন আমার কাছে কোনো একজন ব্রাইড এসেছে, বর্তমানে দিনে আমার মনে হয় অয়েলি স্কিনটা গরমকালেই দেখতে পাই, কিন্তু এখন এই সিজনে সবারই প্রায় ড্রাই স্কিন। তো এই ড্রাই স্কিনকে মানে ঠিকঠাক মতন ময়শ্চারাইজ রাখার জন্য একটাই উপায়, ভালো মতন ময়শ্চারাইজ তো করতেই হবে। এছাড়া যদি মনে করুন যে তার মনে হচ্ছে যে আমি মাসে মাসে স্যালনে যাবার মতন আমি অতটা মানে সময় করতে পারছি না বা আমি অতটা খরচ করে উঠতে পারছি না, তারা কিন্তু ঘরোয়া উপায়ে যে পাকা পেঁপে আছে, পাকা পেঁপেটা আপনি হয়তো একটু স্ম্যাশ করে নিন, ওটার মধ্যে একটু মধু দিন বা ওটার সাথে একটু 1 পিঞ্চ অফ একটু টার্মেরিক পাউডার মিক্স করুন। তো এই ধরনের কিন্তু আপনি বাড়িতে কিন্তু নানা রকম ফ্রুট ফেস প্যাক ইউজ করতে পারেন, কারণ ফ্রুটসের মধ্যে এনজাইমস থাকে। কলাও খুব ভালো, একদম কলা খুব ভালো ময়শ্চারাইজ করে থাকে আমাদের স্কিনকে। কলা, পেঁপে, দই, টক দই, টমেটো জুস, এগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের ঘরের কিন্তু রান্নাঘরে আমরা দেখতেই পাই এই জিনিসপত্রগুলোকে। তো এগুলোকে যদি আপনারা একটু আপনাদের ত্বক চর্চায় ব্যবহার করতে পারেন, বা এই যে কমলা লেবুর খোসা আমরা অনেক সময় ফেলে দিই, আপনি খোসাটাকে শুকিয়ে রাখুন, শুকিয়ে ওটাকে আপনি একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিন এবং সেটাকে একটু দইয়ের সাথে মিক্স করে একটা বডি স্ক্রাবার হিসেবে ইউজ করুন।
রেগুলার করতে থাকুন, দেখবেন আপনার কাজ হবে, ফল পাবেন। কিন্তু ওই যে বললাম, আপনাকে সেটাকে রেগুলার মেনটেন করতে হবে। যে কোনো জিনিস কিন্তু একটা কনসিস্টেন্সি আমার মনে হয় মেনটেন করাটা দরকার, তবেই তার ফল পাওয়া যায়। ফোনে কি আছেন? না, কেউ এসেছিলেন ছিলেন, বিচ্ছিন্ন। তবে আমাদের ফেসবুকে অসংখ্য প্রশ্ন, আমরা সেই প্রশ্নগুলো একটুখানি আপনার সামনে তুলে ধরি। এদিকে দেখলাম প্রিয়া ভৌমিক লিখছেন, মুখে ব্ল্যাক স্পট কি করে যাবে? ব্ল্যাক স্পটটা কি সেটা কোনো রকমভাবে মেচেতার দাগ, নাকি জন্মগত দাগ, নাকি ছুলি? সেটা উনি বলেননি আলাদা করে। এটা ডিপেন্ড করবে, কারণ অনেক এমন জিনিস আছে যেটা আমার মনে হয় কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত দরকার এই বিষয়ে। একটা আমাদের যে প্রশ্ন আসছে, ইনক্স অঙ্কিতা, আচ্ছা জেলি ইউজের জন্য ড্রাই স্কিনের ভালো সেরাম সাজেস্ট করুন, কোনো ব্র্যান্ডের নাম না বলে অবশ্যই। অবশ্যই আমি বলবো হ্যালোরনিক অ্যাসিড। হ্যালোরনিক অ্যাসিড খুব ফ্রেন্ডলি, ভীষণ একটা ফ্রেন্ডলি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যেটা যে কোনো কম্পোজিশনের সাথে না ও নিজেকে মিক্স করে নিতে পারে। আপনি ধরুন রাত্রিবেলাও ইউজ করছেন, তখনও আপনি ইউজ করতে পারেন, দিনের বেলা ইউজ করছেন তখনও, মানে এক্সট্রা কোনো আপনাকে তার জন্য কনসার্ন হতে হবে না বা কেয়ার করতে হবে না। নর্মাল ময়শ্চারাইজারের সাথে আপনি এটাকে ইউজ করতে পারেন, প্রথমে সেরাম তারপরে ময়শ্চারাইজার, নর্মাল। অফিস, আচ্ছা। বেহালা থেকে অনিন্দিতা রায়চৌধুরী হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, সেরামের প্রয়োজনীয়তা কখন, কিভাবে ব্যবহার করতে হবে? এটাই একটা প্রশ্ন ছিল, সেরাম- জুড়ে দেবো আমি আচ্ছা। প্রশ্নটার সঙ্গে, যে সকালবেলা যখন অফিস বেরোচ্ছি বা কোথাও যাচ্ছি, তখন আমার মুখের মেকআপের স্টেপস পরপর কি হবে? আচ্ছা, ধরুন আপনি যে অফিস বেরোচ্ছেন বা অফিসে যে যাচ্ছেন, আমার মনে হয় অফিস বা কলেজ গোয়ার্স যারা, অতটা হেভি মেকআপের তো প্রয়োজনীয়তা একদমই নেই, কারণ ওই সময়টা যেহেতু সারাদিন আমরা কোনো কাজে থাকি বা পড়াশোনায় থাকি, সেখানে খুব হালকা ফুলকা একটা স্কিন ব্রিদেবল মেকআপ হওয়াটা বাঞ্ছনীয়, যাতে স্কিনটা দেখতেও ভালো লাগবে, একটা প্রেজেন্টেবল লুকও থাকবে, আর ফ্রেশনেসও পুরো মাত্রায় কাজ করবে। তো আমার মতে বলে যে একটা কোনো স্কিন রিফ্রেশনার লাইক টোনার বা কোনো এই জাতীয় কিছু আপনি ইউজ করতে পারেন। তারপরে আপনি যদি মনে করেন কোনো হ্যালোরনিক সিরাম ইউজ করতে পারেন, যদি মনে করেন সেটা আপনার জন্য স্যুট করছে না, আপনি ওটাকে স্কিপ করে নর্মাল কোনো হাইড্রেট ময়শ্চারাইজার, ডেফিনেটলি আপনাকে ভালো মতন, যেটা আপনার স্কিন সেরামাইড যেগুলো আপনার ময়শ্চারাইজারে পাওয়া যায়, ওই ধরনের ময়শ্চারাইজার আপনি ইউজ করতে পারেন। তার উপরে টিন্টেড সানস্ক্রিন ইউজ করবেন, এতে আপনার প্রোটেকশনও হলো অ্যাজ ওয়েল অ্যাজ কভারেজও হলো। সেটাকে যদি মনে হয় টিন্টেড সানস্ক্রিনটা আপনার জন্য একটু অয়েলিনেস ক্রিয়েট করছে বা একটু অয়েলি দেখা যায়, সেটাকে সেট করার জন্য খুব সামান্য একটু ফেস পাউডার আপনি একটু ইউজ করলেও করতে পারেন, কম্প্যাক্ট, তো সেটাকে ইউজ করতেও পারেন। আর যদি মনে হয় আপনার এক্সেসিভ ড্রাই স্কিন, সেটা আপনি স্কিপ করতে পারেন। আর ওই একটু টিন্টেড লিপ বাম ইউজ করুন, বা যদি কেউ লিপস্টিক পছন্দ করে থাকে তারা লিপস্টিক, আর একটু টিন্টেড ব্লাশ, আর চোখে হালকা কাজল বা একটু মাস্কারা, দ্যাটস অল। নো মেকআপ রুল, হুম, এটাই এখন মেকআপ। একদম। আধুনিক যুগের মেকআপই হচ্ছে নো No মেকআপ। এই নো মেকআপ সাজটা একটু স্টেপ বাই স্টেপ বলুন, কিভাবে সম্ভব? এটাকে না মানে স্টেপ বাই স্টেপ এরমভাবে বলা সম্ভবই নয়, কেননা নো মেকআপ শুনতে তো নো মেকআপ, কিন্তু ওখানে মেকআপের সমস্ত প্রসিজিয়ার আমরা করে থাকি, সমস্ত কিছু, তাকে স্কিন হাইড্রেট করা, তাকে ভালো মতন প্রাইম করা, দেন তাকে কারেক্ট করা, দেন তারপরে স্কিন টোন বুঝে একটা ফাউন্ডেশন সিলেক্ট করে, এবং সেই ফাউন্ডেশনটা সেই স্কিনের জন্য কতটা প্রযোজ্য সেটাকেও কিন্তু আমাদের অনেকটা ভাবতে হয়, দেখতে হয়। এবং এই নো মেকআপ লুকটা বাড়িতে যারা ঘরোয়াভাবে, মানে যারা ডেলি ইউজে করে থাকে, তারা তাদের মতন করে সেরকম তারা বেছে নেয়। কীভাবে? আমার একটা ছোট ঘটনা বলি। যখন আমি একদমই মেকআপের সাথে জড়িত ছিলাম না, আজ থেকে বহু বছর আগে, আমি যখন স্কুলে পড়তাম, তো তখন বিভিন্ন ম্যাগাজিন পড়ে পড়ে শিখেছিলাম যে ফাউন্ডেশন কাকে বলে, কনসিলার কাকে বলে। তো সেটা মায়ের ড্রেসিং টেবিলে রাখা থাকতো, সেটা আমি ইউজ করে দেখতাম যে কিভাবে ইউজ করতে হয়। তো সেখান থেকে আমি একটা ট্রিক আমার মাথায় এসেছিলো যে ফাউন্ডেশনকে ময়শ্চারাইজারের মতন এইভাবে হাতে ঘষে মাখাটা একদমই যাবে না, ওটা ভূত হয়ে যাব। তো ওটা পদ্ধতি হলো, আপনি ডট ডট করে পুরো ফেসে লাগান, দেন তারপরে আপনার কোনো ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে সেট করুন, খুব সুন্দরভাবে বসবে, এক্সট্রা প্রোডাক্টও আপনার স্কিনে গেল না, আর আপনি একটা সুন্দর ইভেন্ট টোনও পেয়ে গেলেন। তো এইভাবে প্রসিজিয়ারগুলো হতে থাকে। আর নো মেকআপ শুনতে নো মেকআপ, কিন্তু সমস্ত প্রসেস ওখানে হয়। একটা পার্সোনাল প্রশ্ন আছে, বনশ্রী চক্রবর্তী করেছেন, ম্যাম আপনার গ্লোই স্কিনের সিক্রেটটা বলুন। আমার গ্লোই স্কিনের সিক্রেট, আমি যত রাতই হোক,
মানে সেটা রাত 2টো হোক, 3টে হোক বা ভোর 4টে হোক, যখনই কাজ থেকে ফ্রি না কেন, আমি কখনো স্কিনকে তার যে খাবার আছে সেটা না দিয়ে কখনো ঘুমাই না। আমি স্কিনকে ডেফিনেটলি ক্লিন করব, তাকে ময়শ্চারাইজ করব, টোনিংও করব, নাইট ক্রিমও লাগাবো। দিনের বেলা তো ঘুম থেকে উঠে আমার জানলার সামনে যাওয়ার আগেও আমি কিন্তু ফেসে কিন্তু ডেফিনেটলি ক্লিনজিং করব, কারণ রাতেই আমি যে নাইট সিরামটা লাগিয়েছিলাম সেটা দিনের আলোর জন্য প্রযোজ্য নয়, সেটা হয়তো মেবি আমার স্কিনে এফেক্ট করতে পারে। তো তখনও কিন্তু আমি স্কিনকে ক্লিন করি, এবং আমি সবসময় বিশ্বাস করি কোনো জেন্টাল ক্লেনজার, জেন্টাল এক্সফোলিয়েটার, এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু খুব হার্শ হয় স্কিনের জন্য, খুব এক্সেস অয়েলকে বের করে দিয়ে স্কিনকে ড্রাই করে দেয়। তো আমি সবসময় কোনো জেন্টাল প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসি। ফোনে কে আছেন? না। না। ছিলেন কেউ? ইপসিতা মুখার্জি খুব ফেসবুকে প্রশ্ন জরুরি করেছেন। প্রশ্ন, বলো। দিদি, কম্প্যাক্ট ইউজ করার পর মেকআপ ক্র্যাক হয়ে যাচ্ছে, কি সলিউশন? ফাউন্ডেশনের পরে কিন্তু ডিরেক্ট কম্প্যাক্ট ইউজ করা উচিত নয়, প্রথমত বিষয়। এটা অনেকের ভুল ধারণা আছে। যারা ঘরোয়াভাবে শুধুমাত্র সেলফ মেকআপ করছে তারা ফাউন্ডেশনের উপরে একটু কম্প্যাক্টের হালকা একটা পরত লাগাতেই পারে, কিন্তু কম্প্যাক্ট কিন্তু বেসিক্যালি হলো পাউডার ফাউন্ডেশন। মানে আপনি লিকুইড ফাউন্ডেশন দেওয়ার পরে আপনি যদি আবার পাউডার ফাউন্ডেশন তার উপর চাপিয়ে দেন তাহলে কিন্তু কিছুই হলো না, শুধুমাত্র আপনার স্তরটা মোটা হলো, পুরু হলো। তো ফাউন্ডেশনকে সেট করার জন্য আপনার উচিত একটা খুব লাইট ওয়েট একটা লুজ পাউডার ইউজ করা, তাহলে দেখবেন আপনার ফাউন্ডেশনটা ক্র্যাকও হচ্ছে না। কারণ লুজ পাউডার বেসিক্যালি খুব পাতলা হয়, খুব মানে সিমলেস হয়, যেটা ফাউন্ডেশনটাকে ম্যাটিফাই করে এবং স্কিনের মধ্যে বসিয়ে রাখতে অনেক সাহায্য করে, যেখানে কম্প্যাক্ট কিন্তু অনেক মোটা এবং তার মধ্যে কভারেজ থাকে, তো ওই জন্য সেটা ক্র্যাক করে। আচ্ছা, সবার তো ক্র্যাক করে না, যাদের ক্ষেত্রে করে না তারা কি নর্মাল যেমন কম্প্যাক্ট মাখছেন তেমন হ্যাঁ, করতেই পারে। বেশ। পিসিওডির একটা প্রশ্ন আছে, যদিও ওই প্রশ্নটা সরাসরি আমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড নয়, তবুও আমি একবার জিজ্ঞেস করছি। পিসিওডির কারণে আমার চিনে অনেক ফেশিয়াল হেয়ার হয়েছে, এখন সেই হেয়ার রেজার করার কারণে পিগমেন্টেশন হচ্ছে, কিভাবে সারবে? আমার মনে হয় কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়াটা একান্ত দরকার এই ক্ষেত্রে, কারণ এটা অনেক হরমোনাল কারণে এই বিষয়গুলো হয়ে গিয়ে থাকে। ফোনে একজন আছে। বেশ। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমরা সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন, কে বলছেন? একবার ভালোবাসা জানিয়ে আমি উত্তর দিকে তিলকপাল বলছি। বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে অত্যধিক রাত জাগার ফলে চোখের গোড়ে একটা ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে, এটা মানে এর থেকে মুক্তির কি উপায় আছে? কিভাবে? কোনো হার্বাল জাতীয় জিনিস আমি ইউজ করতে ভালোবাসি, তাই হার্বাল জাতীয় জিনিস করবো। আমার বয়স কিন্তু 60। বেশ। অনুষ্ঠান হচ্ছে ধরবার রইল। বেশ। আলুর রসের মতন ভালো কিছু হয় না। যদি আলুর রস আপনি যদি বরফের কিউবের মতন করে রেখে দিতে, স্টোর করে রাখতে পারেন ফ্রিজে, এবং সেটাকে আলুর রস এবং শশার রস দুটো একসাথে, তো সেটা একটা বরফ কিউব করে আপনি মাঝে মাঝে ওটাকে রাব করতে থাকুন, এতে আপনার চোখের নিচে যে পাফিনেসটা ওটাও কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ যে আলুর রস এবং শশার রসের যে উপাদানটা সেটা আপনার ডার্ক সার্কেলসকেও কম করতে সাহায্য করবে। প্রচুর প্রশ্ন আসছে কিন্তু না, ঝড়ের গতিতে প্রশ্ন আসছে। শতদ্রু পামি কর্মকার লিখছে, মেকআপ করলে খুব ঘাম হয়, ভালো মেকআপ ফিক্সার বলুন যেটা অ্যাফোর্ডেবল আর অয়েলি স্কিনের জন্য এবং ড্রাই স্কিনের জন্য ভালো। ফিক্সার কোনো প্রোডাক্ট, কোনো পার্টিকুলার প্রোডাক্ট সবসময় বোথ টাইপ অফ স্কিনে যায় না, কারণ ও অয়েলি জানতে চেয়েছে, আমরা ড্রাইটা অ্যাড করলাম তার সঙ্গে। ওকে, আচ্ছা। যদি খুব ভীষণভাবে অয়েলি স্কিন হয়ে গিয়ে থাকে, প্রথমত বিষয় হলো যদি ঘামের ভীষণ সমস্যা ধরুন, এবং সেক্ষেত্রে বলবো খুব মোটা পুরু মেকআপ করবেন না, খুব লাইট ওয়েট মেকআপ করুন এবং অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করবেন, যা ইউজ করবেন অয়েল ফ্রি, কারণ অয়েল আমাদের মেকআপকে খুব তাড়াতাড়ি গলিয়ে দিতে সাহায্য করে। তাই আপনাকে চেষ্টা করতে হবে অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করতে, এবং অ্যালকোহল বেসড আপনাকে ফিক্সার ইউজ করতে হবে। আর সেটাই যখন আমরা ড্রাই স্কিনে দেখবো, সেখানে আমাদের সবসময় চাইবো আমরা হাইড্রেট লিউমিনাস প্রোডাক্ট ইউজ করতে, যাতে ওদের স্কিনটা যাতে হাইড্রেট থাকতে পারে। বেশ। ফোনে একজন আছেন। না, কেউ ছেড়ে- এসেছিলেন কিন্তু শেষ অব্দি আসেন নাই। একজন বলছেন আমাদের অ্যালোভেরা গাছ আছে, কি কাজে লাগে বা কিভাবে ব্যবহার করবো একটু জানাবেন? অ্যালোভেরা আপনি ফেস প্যাক, হেয়ার প্যাক নানা রকমভাবে ইউজ করতে পারেন, ভীষণভাবে কার্যকারী। অ্যালোভেরা জুসও খেতে পারেন, যেটা পেটের জন্যও খুব ভালো।
হ্যাঁ, কিভাবে ব্যবহার করবেন, মানে সরাসরি শ্বাসটা লাগাবেন তো নয়, কিভাবে ইউজ করবেন? না, অ্যালোভেরার যে জেলটা ওটা কিন্তু সরাসরিও লাগানো যায়। আবার এটা একটু বিতর্কিত ব্যাপার, কারণ অনেকে বলে থাকেন যে Allergy বেশি। অ্যালার্জি হয়ে যায়। তো অ্যালোভেরা যে জেলটা, সেটাকে আপনি প্রথমত একটুখানি আপনি পুরোভাবে জেলটা একদম স্কুইজ করে নিন। সেটার সাথে দরকার পড়লে আপনার বাড়িতে যে ধরনের ইনগ্রেডিয়েন্ট, ধরুন একটু টমেটো জুস আছে, বা আপনার কাছে ধরুন কোনো লেবু বলতে কিন্তু কমলালেবুর জুস বলছি আমি, কিন্তু পাতিলেবু বলছি না, কারণ পাতিলেবু কিন্তু খুব কড়া জিনিস, ওটা সরাসরি ত্বকে লাগানো ঠিক নয়। তো সেইভাবে আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনাকে হেয়ার প্যাক হিসেবে যদি ইউজ করতে পারেন, তাহলে একটা ডিম ফেটিয়ে নিন, তার সাথে একটুখানি নারকেল তেল অ্যাড করুন, অ্যালোভেরা যে পাল্পটা বেরোচ্ছে তার সাথে মিক্স করে আপনি একটা হেয়ার প্যাক হিসেবে ইউজ করতে পারেন। চুলে খুব শাইন দেয় এটা। বেশ। দীপক চক্রবর্তী বাংলাদেশের পঞ্চগড় থেকে প্রশ্ন করছেন, এই বিয়ে বাড়িতে যে মেকআপ ব্যবহার করা হয় তাতে অনেক সময় সমস্যা দেখা দেয়, কি কি সমস্যা হতে পারে? সমস্যার সঙ্গে আমরা জুড়ে দিই সমাধানই বাকি। সমস্যা বলতে আমি মানে কি কি সমস্যার কথা উনি বলতে আলাদা চাইছেন? করে না মানে বললে ধরুন মুশকিল। প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আপনারা যারা, তাদের ক্ষেত্রটা আলাদা, কিন্তু অনেক সময় তো এটা ঘটে থাকে যে আমরা খুব প্রফেশনাল আর্টিস্টকে দিয়ে করাচ্ছি না, আমারই আত্মীয় স্বজন বন্ধু পড়শি কেউ তিনি এটা করছেন, তখন হয়তো দেখা গেল যে কনে বা ইত্যাদি, কনেই তো সাজে মূলত, তার হয়তো স্কিনে কোনো সমস্যা দেখা দিলে আমি প্রিকশনস কি হতে পারে? আমি এখানে প্রিকশন বলতে প্রথমত একটাই জিনিস বলবো, আপনি যার থেকেই সাজছেন বা যাকেই বুক করছেন, আপনি তাকে একটু যাচাই করে নেবেন যে তার কাছে যে সামগ্রীগুলো আছে সেটা আসল না নকল। কারণ এখন কিন্তু বর্তমানে প্রচুর নকল সামগ্রী প্রসাধনীতে বেরিয়ে গেছে, যেটাতে লেবেলিং তো আপনি দেখছেন যে খুব ব্র্যান্ডেড নামের, কিন্তু সেটা কিন্তু আসল নয়, এবং যার ফলে তার চার্জেসটাও প্রচুর কিন্তু কম হয়ে যায়। তো আমার মনে হয় তার থেকে আগে যাচাই করুন যে সে কতটা আসল সামগ্রী দিয়ে আপনাকে তৈরি করছে। আর দ্বিতীয়ত বিষয় হলো, স্কিনে যখন মেকআপ করছেন, মেকআপ করার আগে কিন্তু স্কিনটা পরিষ্কার রাখতে হবে আপনাকে। আপনি ধরুন স্কিনে অলরেডি একটা কোনো প্রোডাক্ট আছে, তার উপরে আপনি মেকআপটা করলেন, তাহলে কিন্তু স্কিনে আপনার অবধারিত ব্রেকআউট হবেই, সমস্যা হবেই। বেশ। ফোনে কে আছেন দেখি। নমস্কার। হ্যালো। হ্যালো। না, কেউ নেই। বেশ। হোয়াটসঅ্যাপে প্রশ্ন আছে, ফেসবুকেও আছে। অন্তরা রায় বলছেন, ম্যাম অয়েলি অ্যাকনে প্রোন স্কিনে নিয়াসিনামাইড টোনার ইউজ করার পর কি স্যালিসাইলিক অ্যাসিড বেসড ময়েশ্চারাইজার ও সেরাম ইউজ করা ঠিক হবে? এটা যদি রাত্রিবেলার রুটিন হয়ে গিয়ে থাকে তাহলে ঠিক আছে, দিনের বেলাটা আমি খুব একটা মানে বলবো না। পারমিতা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, Dandruff। ড্যান্ড্রাফ কি করে সামলাবো? এটা খুব একটা ট্রিকি বিষয়, মানে ড্যান্ড্রাফ মানে সহজে যেতে চায় না। তো আমি বলবো, যদি আপনার ড্রাই ড্যান্ড্রাফ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই তেল ব্যবহার করবেন, কারণ ড্রাই জিনিসটা যত উড়বে না তত আপনার মুখের সমস্যা হয়ে যাবে, কারণ মুখে তখন ব্রণ, র্যাশ, এই ধরনের প্রবলেমে তখন আপনাকে পড়তে হবে। তো আপনাকে প্রথমত ড্যান্ড্রাফটা হয় যখন আপনার স্কিনটা ভীষণভাবে শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো আপনাকে আপনার স্ক্যাল্পকে আগে হাইড্রেট করতে হবে, ভালো কন্ডিশনার ইউজ করতে হবে, তার সাথে সাথে কোনো ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট আপনাকে অবশ্যই করাতে হবে, দরকার পড়লে কোনো চিকিৎসকের পরামর্শ নিন। ফারা বিনতে ইসলাম বলছেন, কাঁচা হলুদ কি মুখের জন্য ভালো? কাঁচা হলুদ তখনই ভালো যখন সেটাকে আপনি উপটান হিসেবে ইউজ করছেন। ডিরেক্ট কখনোই কোনো জিনিস আমার মনে হয় ত্বকে না লাগানোই ভালো, কারণ এতে না স্কিন অনেক সময় জ্বলে যায়। আচ্ছা, এখান থেকে একটা সেই লাখ টাকার প্রশ্নে আসবো। কাঁচা হলুদের প্রসঙ্গ যখন এলো, বিয়ের দিন গায়ে সকালে হলুদ। গায়ে হলুদে বিয়ের কোণে সে কি মুখে হলুদ মাখবে, নাকি আপনাদের নিষেধ শুনে মাখবে না, তাতে মেকআপ না, বসবে না? হলুদ মাখুক না, কেন মাখবে না? গায়ে হলদির দিন এত শুভ অনুষ্ঠান, গায়ে হলুদ না মাখলে কখনো হয়? কিন্তু তাকে তো আমরা একটু মানে অন্য রকমভাবে ইউজ করতেই পারি। সেটাকে ধরুন আমাদের সেই চিরাচরিত পুরনো দিনের ঠাকুমা দিদিমাদের যে উপটান পদ্ধতি, সেই হলুদের সাথে একটু বেসন, একটু দই, একটু চন্দনের গুঁড়ো, যদি একটু অলিভ অয়েল মিশিয়ে দেওয়া যায়, তাহলে খুব সুন্দর কিন্তু একটা ঘরোয়া উপটান তৈরি হয়ে যায়, যেটা আপনার স্কিনকে জেল্লাও দেবে, তার সাথে সাথে কিন্তু হলদি রসমটাও আপনার কমপ্লিট হবে।
আচ্ছা, মানে শুধু হলুদ মাখবে না। শুধু হলুদ না মাখাই ভালো। এতে কি হয়, আপনার স্কিনটা না অজান্তেই একটা লেয়ার বার্ন হয়ে যায়, পুড়ে যায়। তার মানে ছেলের বাড়ি থেকে যে হলুদ আসবে তাতে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস যোগ করতে হবে, একদম। তারপর মাখা না যাবে। ঈশিতা, আপনি একটু আমার দিকে তাকিয়ে বলুন, ছেলেরও যখন ওই গায়ে হলুদটা হবে তার জন্য এগুলো থাকবে তো? একদম, কারণ কেন ছেলেরা কি সাজবে না? তাদেরও তো একদম। সাজার একান্তভাবে দরকার। ঠিক। বেশ। মেকআপের আগে হুম। বরফ হুম। অনেকে মুখে ঘষেন, হুম। এটা নিয়ে অনেকের অনেক রকম মত থাকে, যে কেউ বলেন যে স্কিন কালো হয়ে যায়, হুম। কেউ বলেন উপকারী। হুম। এটা কোনটা মিথ আর কোনটা ঠিক? মানে মেকআপের আগে কি আমরা বরফ দিয়ে মুখ ঘষবো তারপর মেকআপ করব, তাতে মেকআপ ভালোবাসে? একদম ভালো, খুবই ভালো। কি হয়, আমাদের বিয়ের সময় না কনেরা ভীষণ স্ট্রেস থাকে, ভীষণ টেনশনে থাকে। আর যখন আমাদের টেনশন হয় তখন কিন্তু আমাদের ঘাম হয়, আমাদের ত্বক কিন্তু গরম হয়ে যায়। তো আমি মনে করি সেই সময় ত্বককে ঠান্ডা রাখার একমাত্র মানে তখন তৎক্ষণাৎ পদ্ধতি হলো, যদি বাড়িতে এসিও না থাকে, ঠান্ডা বরফ বা ঠান্ডা জল, সে সময় বরফ দিয়ে বা জল দিয়ে সুন্দর করে যদি ফেসটাকে আপনি রাব করতে পারেন, বা একটা যদি মানে আইস ফেশিয়াল বলি আমরা অনেক সময়, আইস ফেশিয়াল যদি নিয়ে নিতে পারেন ওই কিছুক্ষণের জন্য, আপনার স্কিনটা কিন্তু খুব রিল্যাক্সড হয়ে যাবে। আর যখনই রিল্যাক্সড হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার স্কিনে মেকআপটা খুব সুন্দর করে বসবে। বেশ। ড্রাই স্কিনের জন্য ভালো ময়েশ্চারাইজারের কথা বলবেন শীতকালের জন্য, জিজ্ঞেস করেছেন অবশ্যই। নূর সর্দার। অবশ্যই কোনো অলিভ অয়েল জাতীয় ময়শ্চারাইজার বা সেরামাইড জাতীয় ময়শ্চারাইজার ইউজ করবেন, যেটা আপনার স্কিনকে অনেকক্ষণ ধরে হাইড্রেট রাখতে পারবে। মেকআপ আর্টিস্ট সুচরিতা পাল জিজ্ঞেস করছেন নাইট কেয়ারে কি কি ইউজ করা যেতে পারে, অ্যান্ড ডে স্কিন কেয়ারে কি কি ইউজ করা যেতে পারে? এটা স্কিন টু স্কিন বা তার যে কি প্রবলেম আছে তার উপর ডিপেন্ড করবে। এখন ধরুন কোনো নর্মাল স্কিন, তাদের রুটিন অন্যরকম হবে। আর যখন ধরুন কোনো প্রবলেমেটিক স্কিন আছে বা কোনো এজিং স্কিন আছে, তার জন্য ভিন্ন ভিন্ন হবে। একটু নর্মাল স্কিনেরটা আমি নর্মাল স্কিনেরটাই বলছি। ধরুন কারণ একদম নর্মাল স্কিন, তার স্কিনে কোনো রকম দানাগুটি ব্রণ এরকমের কোনো সমস্যা বিশেষ নেই, তো সেক্ষেত্রে সে দিনের বেলাতে চাইলে হ্যালোরনিক সেরাম ইউজ করতে পারে। হ্যালোরনিক সেরামের সাথে কোনো ভালো ময়শ্চারাইজার, অ্যান্ড ডেফিনেটলি দিনের বেলা সানস্ক্রিন আপনি বাড়িতে থাকুন বা মেঘলা দিনে থাকুন বা বাড়ির বাইরে থাকুন, আপনাকে সেটা ইউজ করতেই হবে, কারণ ওটা একটা প্রোটেকশন ফিল্টার, যেটাতে সরাসরি আপনার স্কিনটা না নষ্ট হবে না এবং এজিংয়ের থেকে আপনি অনেকটা দূরে থাকবেন। হয় না, অনেকের খুব কম সময় এজিং হয়ে যায়, তো আপনি যদি রেগুলার সানস্ক্রিনটা ইউজ করতে পারেন তাহলে আপনি কিন্তু একটু কম মানে একটু দেরিতে বয়সটা আসবেন। আর রাত্রিবেলার জন্য বলবো নায়াসিনামাইড জাতীয় সিরাম, বা ধরুন যারা মানে আরও চাইছে যে হাইড্রেট জাতীয়, তারা হ্যালোরনিক, তো ডেফিনেটলি হ্যালোরনিকের সাথেও নায়াসিনামাইডকে অ্যাড অন করতে পারে। এবং খুব ভালো একটা নাইট ক্রিম, যদি নাইট ক্রিমও যদি না থেকে থাকে, তো যে ময়শ্চারাইজারটা সকালে ইউজ করছেন তার থেকে একটু হেভি ময়শ্চারাইজার রাত্রিবেলা ইউজ করুন, কারণ রাত্রিবেলা ঘুমের সময় তো আমাদের ত্বকটাও তখন ঘুমায়, আর তখন মানে আমাদের ঘুমানোর সাথে সাথে যখন আমাদের স্নায়ুটাও শান্ত হয়, তখন আমাদের ত্বকের উপর লেগে থাকা যে প্রলেপগুলোর খুব তাড়াতাড়ি সেটা ডিপ পেনিট্রেশন হতে পারে। সঙ্গীতা হালদার প্রশ্ন করছেন, ম্যাম হেয়ারে ক্রিম করছি, তারপর হেয়ার স্টাইল কমপ্লিট করছি, শাইন স্প্রে দিচ্ছি, কিন্তু তাও ড্রাই ফ্রিজি হচ্ছে। সবার আগে তোমার ক্রিম প্যাডটা পাল্টাতে হবে বোন, সবার আগে। কারণ বর্তমান দিনে ক্রিম্পিংয়ের চল কিন্তু প্রথমত চলে যাচ্ছে। কোনো ব্রাইড এখন চাইছে না যে নিজের হেয়ারকে ক্রিম্প করাবো, তো এই ক্রিম্পিং স্টাইলটা প্রথমত সবার আগে তোমাকে পরিবর্তন করতে হবে। তোমার কাছে যদি পুরনো আমলের ক্রিম্পার থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু তোমাকে সবার আগে চেঞ্জ করতে হবে। আর চেষ্টা করো আরও নিজের নলেজকে আপডেট করতে, এবং নিজের যে ইকুইপমেন্টটা আছে সেটাকে একটু পরিবর্তন করতে পারলে তোমার কাজ হয়ে যাবে। মেকআপ তোলার ঘরোয়া টিপস কি? নারকেল তেল একদম, যদি কিছু নাও থেকে থাকে তাহলে আমি বলবো যে বাড়িতে নারকেল তেল তো সবারই থাকবে। নারকেল তেলটা বা যে কোনো বেবি অয়েল নিয়ে আপনি জাস্ট ফেসের মধ্যে পুরো ঘষুন, ভালো মতন ঘষে মেকআপের যত লেয়ার আছে তাকে ক্লিন করতে থাকুন। এবং নর্মাল যে টিস্যু পাওয়া যায় মার্কেটে, যে ওয়েট টিস্যু হোক, সেই ওয়েট টিস্যু দিয়ে আপনি ওটাকে ক্লিন করতে থাকুন। এবং যতক্ষণ না আপনার ওয়েট টিস্যুতে দেখছেন যে পুরো ওয়েট টিস্যুটা ধরুন সাদা, পুরো সাদাই বেরোচ্ছে, ততক্ষণ আপনি ক্লিন করবেন ওরকমভাবেই। তারপরেই কিন্তু আপনি ফেস ওয়াশ করবেন, তার আগে নয়। ফোনে কে আছেন? হ্যালো, নমস্কার।
হ্যাঁ, বলছিলাম যে আপনারা যে আমলকি খাওয়ার কথাটা বললেন, ওটা কিভাবে খেলে উপকার হবে একটু যদি বলেন। আপনি খুবই কে উপকৃত বলছেন হই। বলুন? আমলকি তো খাবেন, কিন্তু কে বললেন বলুন? আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। নাম? মধুপাল। হ্যাঁ হ্যাঁ, মধুপাল। মধুপাল। মধুপাল, ব্যারাকপুর থেকে। আমলকি আপনি কাঁচা খাবেন বা সিদ্ধ করে খান, বা আমলকি আপনি জুস করে খান, যে কোনো উপায়ে খান, বাট আমলকি মানে যে কোনো পদ্ধতিতে খান না কেন সেটা আপনার জন্য কার্যকর। সেটাফিল ময়েশ্চারাইজার শীতের জন্য ভালো কি? শিল্পা ছেত্রী জিজ্ঞেস করেছে। ডেফিনেটলি ভালো। ইনফ্যাক্ট যেটা সেটাফিল ড্যাম, যেটা যাদের খুব ড্রাই স্কিন তাদের জন্য সেটাফিল ড্যামটা ভীষণ ভালো, ভীষণ ভালো। বিকজ ড্যাম মানেই হলো মানে জল ধরে রাখা, ও কিন্তু ত্বকে জল ধরে রাখতে হেল্প করে। তার জন্য সেটাফিল ড্যামটা আমি ডেফিনেটলি মানে রেকমেন্ড করব। ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, কথা বলুন। না, কেউ এসেছিলেন। ঠিক আছে, আমরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে প্রশ্ন যেগুলো পাচ্ছি, ফোনে যারা প্রশ্ন করছেন তাদের অনুরোধ করব। গায়ত্রী মজুমদার প্রশ্ন করেছেন, অয়েলি স্কিনে কি টাইপের ফেসিয়াল করলে ভালো হয়? অয়েলি স্কিনে আপনি চেষ্টা করুন কোনো রকম হাইড্রেট জাতীয় ফেশিয়াল, কারণ অয়েল যখন আপনার অতিরিক্ত পরিমাণে বেরোচ্ছে বা যে সিবিসিয়াস গ্ল্যান্ড খুব অ্যাক্টিভ হয়ে আছে, সেখানে আপনি চেষ্টা করুন কোনো রাবার মাস্ক নিতে, কোনো হাইড্রেট ফেশিয়াল করুন। হাইড্রেট ব্যাপারটা কিন্তু আলাদা, আর অয়েলি ব্যাপারটা কিন্তু আলাদা। অয়েল মানে ওপরে যে অয়েলটা জমে একটা মানে লেয়ার তৈরি করছে, আর হাইড্রেট কিন্তু বেসিক্যালি আপনার যে সেলস তাকে কিন্তু জল দিচ্ছে, একদম জলের যোগান দিচ্ছে। একদম, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ডাস্কি স্কিনে কি ধরনের শেডের ফাউন্ডেশন ইউজ করব? তৃপ্তি মোহনা দেবনাথ, সে একটা ব্র্যান্ডের নাম বলেছে, সেটা আমি বলছি না, সে সেই ফাউন্ডেশনটা ব্যবহার করে। ডাস্কি স্কিনের ফাউন্ডেশন শেড কি হওয়া উচিত? ডাস্কি স্কিনের ফাউন্ডেশন শেড, এখন ডাস্কিতে না বিভিন্ন ধরনের টোন হয়ে গিয়ে থাকে। ওই যে বললাম, নিউট্রাল টোন, ওয়ার্ম টোন, কুল টোন, এবং সেই টোনের উপর ভিত্তি করে কিন্তু ফাউন্ডেশনটা চয়েস করতে আচ্ছা, হয়। আমার টোন কি এটা বোঝার কোনো উপায় আছে? আমার স্কিন টোন কি? স্কিন টোন, হ্যাঁ, একটা আমি যদি বলি একটা সাধারণ উপায়, যেটা আমরা আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিতে সমস্ত মেকআপ আর্টিস্টরা মোটামুটি রুলটা ফলো করে থাকি। আপনার যে ভেনটা আছে না, নর্মাল যে নারী ভেন, এই ভেনটা যদি আপনার গ্রিন হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি মনে করবেন আপনার ওয়ার্ম টোন। যদি আপনার ভেনটা ব্লুইশ হয়ে গিয়ে থাকে, তাহলে ভাববেন আপনার কুল টোন বডি বা স্কিনের। আর যদি দেখেন যে গ্রিন এবং ব্লু বা পার্পল টোনের কোনো রকম আপনার ভেন্স দেখছেন, তাহলে তার মানে আপনি নিউট্রাল টোনের। তো এই টোনটা কিন্তু একটা খুব সহজ পদ্ধতি মানে বিচার করার। বেশ। সফিউদ্দিন মণ্ডল বলছেন, আমার বয়স 28, চোখের নিচে কালো দাগ, কি মাখবো? ওই একই উত্তর। যদি সম্ভব হয় কোনো ভালো আই ক্রিম ইউজ করতে পারেন যেখানে ক্যাফিন থাকবে। আদারওয়াইজ যদি ঘরোয়া পদ্ধতি, তাহলে আলুর রস, শসার রস। বেশ। ড্রাই স্কিনের ভালো সেরাম কি হবে? অন্বেষা দাস। ড্রাই স্কিনের জন্য ভালো সেরাম আমি অবশ্যই সাজেস্ট করব এখানে হ্যালোরনিক সেরাম। কারণ হ্যালোরনিক সেরাম যেটা হয়ে থাকে সেটা জল ধরে রাখতে সাহায্য করে স্কিনের মধ্যে, যেটা মানে 1000 টাইমস জল একসাথে স্কিনের মধ্যে ধরে রাখে। তো সবচেয়ে বেস্ট। বেশ। কম্বিনেশন স্কিনে একটা ভালো ক্লেনজার, টোনার ও ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন বলবেন। আর হাইপার পিগমেন্টেশন কি দিয়ে কেয়ার করব? সন্দীপা দেবনাথ। হাইপার পিগমেন্টেশনের জন্য বলবো আমি, হাইপার পিগমেন্টেশনটা না বিভিন্ন মানুষের বিভিন্ন কারণে হয়ে গিয়ে থাকে। কারোর পিসিওডি প্রবলেম, কারোর হরমোনাল অন্য কোনো কারণে। এটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এবং সেটাকে নিয়ে গিয়ে যদি সম্ভব হয় কোনো বিশেষজ্ঞ বা কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তারপরেই আপনি মেকআপে সেটাকে নিয়ে কিভাবে ঢাকবেন সেটা তো অন্য বিষয়। আর কম্বিনেশন স্কিনে ভালো ক্লেনজার বলুন বা বর্তমানে এই সময় এই যে সিজন, এখানে কিন্তু কম্বিনেশন স্কিনটাও ড্রাই স্কিন। তো যদি এটা গরমকালের ক্ষেত্রে হয়ে গিয়ে থাকে, তখন আমি বলবো অয়েল ফ্রি ক্লেনজার অবশ্যই ইউজ করবেন এবং জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবেন। বেশ। রাজীব মান্না আমাদের আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে প্রশ্ন করছেন, আমার স্ক্রিনটা শীতকালে ফেসটা ছিলা ছিলা হয়ে থাকে, কি উপায় ঠিক করবো একটু? ফ্লেকি হয়ে গিয়েছে, flaky, বেসিক্যালি ফ্লেকি হয়ে flaky গেছে। তো এটা ভীষণভাবে জলের অভাবে হয়েছে। মানে উনি কোনো রকমভাবে নিজের বডিকে ডিহাইড্রেট রাখছেন এবং স্কিনকেও ডিহাইড্রেট রাখছেন। উনাকে নিয়মিত কিন্তু অবশ্যই নিজেকে হাইড্রেট রাখতে হবে সবার আগে, ভেতরেও এবং বাইরেও।
বেশ। ম্যাডাম, ড্রাই স্কিনের ভালো ফাউন্ডেশন বলুন, লিখছে প্রিয়া দাস সরকার। বা ড্রাই স্কিনের জন্য সবসময় লিউমিনাস বা শিয়ার কাভারেজ ফাউন্ডেশন ইউজ করা বেটার, কারণ ড্রাই স্কিনের জন্য যখনই আপনি কোনো ময়শ্চারাইজড বেসড বা কোনো লিউমিনাস ফাউন্ডেশন ইউজ করবে, তখন তার যে মানে জলীয় ব্যাপারটা সেটা মেনটেইনড থাকবে। কোনো ম্যাট ফাউন্ডেশন আমি ড্রাই স্কিনে কখনো সাজেস্ট করি না। বেশ। রিমা কুন্ডু টুম্পা তিনি বলছেন, সামারে আমার স্কিন অয়েলি হলেও উইন্টারে আমার স্কিন ড্রাই হয়ে পিম্পল বের হয়, কোন ময়েশ্চার ইউজ করব উইন্টার এবং সামারে? সামারে আপনি ইউজ করুন জেল বেস ময়শ্চারাইজার বা কোনো সেরাম বেস ময়শ্চারাইজার, যেটা লাইট ওয়েট হবে, স্কিন ব্রিথ করতে পারবে। আর শীতকালের জন্য বলবো কোনো সেন্সিটিভ মানে স্কিন স্পেশালিস্ট ময়শ্চারাইজার ইউজ করুন, যাতে আপনার ব্রণ বা যে ফুসকুড়ি বা র্যাশ হচ্ছে সেটাতেও আপনি উপকার পাবেন। বেশ। জিজ্ঞেস করছেন সঙ্গীতা হালদার, তিনি জিজ্ঞেস করেছেন কোন ধরনের ক্রিম্পার নেবেন, তার প্রশ্ন ছিল একটা ক্রিম্পার। আচ্ছা 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 আচ্ছা, মাইক্রো ব্লেড, মাইক্রো মিনিমাইজড ক্রিম্পার দরকার, মাইক্রো ব্লেড যেগুলো যার ব্লেড সাইজ একদম মাইক্রো হতে হবে। টুম্পা গড়াই ঘোষ, রিঙ্কলসের জন্য কি সেরাম ব্যবহার করব? রিঙ্কলসের জন্য সেরাম বলতে আমি সবসময় বলবো ওই যে বললাম হাইড্রেট জাতীয় কিছু। এবার এই যে এজিং, রিঙ্কলসটা হলো এজিং, এবং এর জন্য কিন্তু মানে হঠাৎ করে কাউকে কোনো কিছুতে জাম্প করা না ঠিক হবে না। মানে আগে আমি বলবো কোনো টেস্ট করুন বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন। তো হঠাৎ করে কিছু কিনতে যাওয়ার আগে একটু পরামর্শ নিয়ে কেনাটা বোধহয় একান্ত দরকার। বেশ। সুরঞ্জন ঘোষ বলছেন, মেচে তার জন্য কি ইউজ করা যেতে পারে? এটা সম্পূর্ণভাবে একটা ত্বক বিশেষজ্ঞ আপনাকে বিশেষ সাহায্য করতে পারবে, বা কোনো চিকিৎসক, কারণ মেচেতাটা কিন্তু ভেতর থেকে আসে। নিশিতা সাহা বলছে আমার ফেসের স্কিন খুব লাল হয়ে যায়, আমি কি করব? সেন্সিটিভিটির প্রবলেম আছে। এটা যদি খুব সেন্সিটিভিটির প্রবলেম থেকে থাকে, তখন কিন্তু তাকে যতই প্রোডাক্ট যতই যা হোক না কেন যখন ইউজ করবেন, ওনাকে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে সেটা বাছাই করতে হবে। ওই যে বললাম অ্যালকোহল ফ্রি, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, এই বিষয়গুলো, হাইপো অ্যালার্জেনিক প্রোডাক্টসগুলো, এগুলো খুব দরকার। বেশ। রিমু দে বলছেন, দিদি ভালো একটা সেটিং স্প্রে বলুন না, যেটায় নাকি মেকআপের পর স্কিনটা গ্লো করবে। ফিক্সার চাইছে। আচ্ছা, যদি ফিক্সার গ্লো করে তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটা কিন্তু হাইড্রেট করছে বেসিক্যালি। তো আমি এখানে কোনো মানে ব্র্যান্ডের নাম আমি সাজেস্ট করব না, তবে এটুকু বলবো অ্যালকোহল ফ্রি ইউজ করুন, ওয়াটার বেসড ফিক্সার, যেটা হাইড্রেট করবে, গ্লো করবে। আর যদি আপনি ব্যাপারটাকে পুরো চাইছেন ফিক্স করতে, যাতে একটু মেকআপ নড়বে না, এক জায়গায় থাকবে, তাহলে বলবো অ্যালকোহল বেসড ইউজ করুন। একটা প্রশ্নে ছিলাম আমরা, সেই প্রশ্নে যাবো যে অয়েলি স্কিন এবং ড্রাই স্কিন এটা বুঝবো কিভাবে? খুব ভালো প্রশ্ন করেছে যিনি করেছেন। এটা কিন্তু অনেকের বুঝতে সমস্যা হয়। সেক্ষেত্রে বলবো দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো, যখন আপনি ফেসটা পরিষ্কার করছেন, যে ফেস ওয়াশ বলুন, করার পর আপনি কোন জায়গায় বেশি টান টান ফিল করছেন, নাকের চারপাশের জায়গায় নাকি আপনার রেস্ট অফ দ্য ফেস, যেমন কপাল বলুন বা গালের ত্বক বলুন, কোন জায়গাটা আপনি সবচেয়ে বেশি দেখছেন যে টান টান বেশি ফিল করছেন? যখন দেখবেন যে পোর্শনে আপনি ভীষণ অতিরিক্ত টান টান ফিল করছেন, সেই পোর্শনটা তাহলে আপনার ড্রাই, এবং যে জায়গাটা আপনার নর্মাল আছে সেই জায়গাটা কিন্তু তাহলে আপনার অয়েলি। ঠিক আছে। আরেকটা পদ্ধতি হলো, ধরুন ঘুম থেকে উঠেই আপনি যখন নিজেকে আয়নায় দেখছেন, কোন জায়গায় দেখছেন সবচেয়ে বেশি তেল জমে আছে। যদি নাকের চারপাশে এবং কপালে তেল জমে থাকে, তাহলে মনে করবেন আপনার টি জোনটা অয়েলি। আর যদি গালের চারপাশে যদি দেখেন যে নর্মাল আছে বা ড্রাই ড্রাই লাগছে, তাহলে সেটা কিন্তু নর্মাল সেকশনে আমরা ফেলতে পারি। বেশ। ফোনে আছেন একজন, নমস্কার। নমস্কার, আমি শস্যনাথ সাথীনগর থেকে দেবজ্যোতি কর বলছি। বলুন। হ্যাঁ, তো আমি ফেসবুকে দেখেছিলাম যে হেয়ার কেয়ার নিয়ে আলোচনা, তো হেয়ার কেয়ার নিয়ে আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ বলুন। বলুন আপনার প্রশ্নটা কি শুনি। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে মাথার উকুন খুব বেশি হলে এবং ওটা হেড এন্ড শোল্ডার আরো ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করলেও ওটা কমছে না, তো ওটা কি করে কমানো যায়, এটা একটু মানে বেশ সাজেশনটা খুব বেশ।
একটা সমস্যা তো বটেই এটা। কিভাবে এই লিচ ট্রিটমেন্ট আপনারা করে থাকেন বা করতে বলেন, যদি একটু বলেন। সত্যি কথা বলতে আমার না স্যালন ওরিয়েন্টেড বিষয়ে নলেজটা ভীষণ সীমিত। তো এইগুলো কিন্তু খুব একটা সমস্যা, এবং সত্যি এমন সমস্যা যে সহজে সমাধান করা যায় না। তো আমারও যখন এই ধরনের কোনো সমস্যায় আমি পড়ি, আমি চিকিৎসকের শরণাপন্ন হয়ে গিয়ে থাকি। তো আমিও আপনাকে সেটাই সাজেস্ট করব, যদি সম্ভব হয় কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, তাহলে আমার মনে হয় আপনি খুব তাড়াতাড়ি সেটা থেকে মানে সমাধান পাবেন। ইজাদ শেখ তিনি বলছেন, আমার স্কিনে অনেক পিম্পল এবং ডার্ক স্পট এবং পিম্পলের অনেক দাগ আছে। উনি একটা ক্রিমের নাম করেছেন, ব্যবহার করেন। এটা কি ঠিক, মানে ক্রিম কোনো ব্যবহার করার? হ্যাঁ, কোনো ডার্ক স্পট যদি পার্টিকুলার কোনো হ্যাঁ, তো সেক্ষেত্রে মেডিকেটেড হলে পরে ইউজ করতে পারে। প্রেরণা অধিকারী জিজ্ঞেস করছেন, ওয়াটারপ্রুফ ড্রাগ প্রুফ মেকআপের জন্য ড্রাগ প্রুফই বলেছেন, হ্যাঁ, ড্রাগ প্রুফ মেকআপের জন্য বেস্ট ফিক্সার কোনগুলো? অ্যালকোহল বেসড। আচ্ছা, যেটা আপনি বলছিলেন যে ড্রাই স্কিন হলেও অ্যালকোহল বেসড ফিক্সার দেওয়া উচিত না। আমি বলেছিলাম যদি ড্রাই স্কিনে কনসার্ন হয়ে থাকে, তাকে যে হাইড্রেট করব, তখন অ্যালকোহল বেসটা দেব না, তখন তাকে ওয়াটার বেস দেব। আচ্ছা, বেশ। তনাক্ষী মজুমদার তিনি বলছেন, যাই ইউজ করি না কেন স্কিন খুব ড্রাই লাগে, কি করা উচিত? তাহলে আপনাকে কোনো মানে ডিহাইড্রেটিং ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে, কোনো সেরাম ট্রিটমেন্ট করান, এবং বেশি করে জল খান। সবার আগে জল খাওয়াটা একান্ত দরকার। দিনে অ্যাটলিস্ট 3 থেকে 3.5 লিটার তো জল মিনিমাম খাওয়া উচিত। রনিতা কর লিখছেন, অয়েলি স্কিনের জন্য হাইড্রা ফেশিয়াল ভালো? এবার তো হাইড্রা ফেশিয়াল প্রচন্ড ইন থিং ছিল পুজোয়, একদম বিগত 3 বছর ধরে সবাই বোধহয় হাইড্রা ফেশিয়াল করেছে, সঞ্জয়দা বাদ দিয়ে। তো এই হাইড্রা ফেশিয়াল কতটা উপকারী স্কিনের, বা কোন ধরনের ত্বকে হাইড্রা ফেশিয়াল চলবে? হাইড্রা ফেশিয়াল বেসিক্যালি খুব বেসিক একটা স্কিন ট্রিটমেন্ট, খুব বেসিক। সেখানে কিন্তু কোনো রকম মানে হাইড্রা ফেশিয়ালের মাধ্যমে বেসিক্যালি আপনার যে স্কিন সেলস, তাকে জল দেওয়া, আর কিছুই না। তার যে জল যে সংগ্রহটা তাকে বাড়িয়ে দেওয়া, বা তাকে এতটা এনার্জাইজ করা যাতে সে জল সংগ্রহ করে রাখতে পারে। তো এই হাইড্রা ফেশিয়াল আপনি অয়েলি স্কিনেও করতে পারেন, ড্রাই স্কিনেও করতে পারেন, সেটাতে কোনো সমস্যা হবে না। কারণ অয়েলটা কিন্তু বেসিক্যালি সেবেসিয়াস গ্ল্যান্ড থেকে হয়। তো গ্ল্যান্ড অ্যান্ড সেলস যখন এমন, আর হাইড্রা ফেশিয়ালে কিন্তু এমন অনেক জায়গায় আছে বা অনেক ক্লিনিকে কিন্তু অতিরিক্ত কিন্তু মাসাজ করে না হাইড্রা ফেশিয়ালে। তা আমি স্পেশালি যাদের অয়েলি ত্বক তাদের জন্য বলবো, আপনি ফিঙ্গার ম্যাসাজটা ওই মুহূর্তের জন্য স্কিপ করে দেবেন, কারণ যত ম্যাসাজ করবেন তত গ্ল্যান্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি শুধুমাত্র ফেশিয়ালটা নিন। প্রশ্ন করেছেন সৌমিতা মান্না জিজ্ঞেস করছেন, আমি প্রচণ্ড ঘামি, গরমকালেও খুব ঘাম হয়, ইভেন শীতকালেও সামান্য হাঁটাহাঁটি বা পরিশ্রমে আমার সামান্য বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। এত ঘামি যে লোকজন ভাবে আমার প্রেশারের সমস্যা আছে, কিন্তু আমার প্রেশার নেই, আমার ঘাম বেশি। আমি মেকআপ কি ধরনের মেকআপ ব্যবহার করব, এবং আমার মেকআপকে ধরে রাখার জন্য আমি কি করব? প্রথমত মেকআপের আগে আপনি ফিটকিরি ইউজ করতে পারেন। ফিটকিরি কিন্তু মেকআপের জন্য খুব ভালো একটা জিনিস। ফিটকিরি কিন্তু সহজে মার্কেটে কিন্তু পাওয়া যায়। তো ফিটকিরিকে জলের মধ্যে একটু ডুবিয়ে রেখে সেই ফিটকিরি আপনার ভেজা মুখে যদি একটু, যে জায়গাগুলো ঘাম হচ্ছে সেই জায়গায় যদি আপনি একটু রাব করে নিতে পারেন, তারপরে কিন্তু আপনি মুখটা ধোবেন না, কিন্তু শুকিয়ে নেবেন, এবং সেখানে আপনার যে পোর্সগুলো, যেটা পোর্সটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেই পোর্সটা না একটু স্মলার সাইজ হয়ে যায় কিছুটা, আর আপনার ঘামের প্রবণতাটা কিছুটা হলেও কমে যায়। আর যেহেতু আপনার প্রচণ্ড ঘাম হয়ে থাকে, তাহলে আমার মনে হয় আপনার অয়েলটাও খুব তাড়াতাড়ি সিক্রেশন হয়, কারণ ঘামের সাথে তেলটা বেরিয়ে আসে অনেক সময়। তো অবশ্যই আপনি ম্যাটিফাই প্রোডাক্ট ইউজ করবেন, ডেফিনেটলি। বেশ। পারমিতা ঘোষ যে প্রশ্নটা করেছেন, হয়তো খুব একটা আপনার পারভিউতে আসবে না, প্রশ্নটা করেছেন যেহেতু চচুড়া থেকে, সারা বছর চুল ওঠে, বর্ষায় শীতে বেশি ওঠে, কি করলে কমবে? ইদানিং নার্ভের ওষুধ খাচ্ছি, সঙ্গে ভিটামিন B12, E, D, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বায়োটিন ট্যাবলেট খেয়েছি, কিন্তু কিছুতেই কমেনি। এটা সম্পূর্ণ চিকিৎসকের বেস্ট একটা প্রশ্ন। একদম চিকিৎসার বিষয়। আমরা আমাদের অনুষ্ঠানে রয়েছি। ঘড়ির কাঁটা বলছে আমাদের হাতে কিন্তু সময় আর বেশি নেই, তাই 22488085 এই ল্যান্ডলাইনে যারা ফোন করছেন তারা সরাসরি ফোন করুন, হোয়াটসঅ্যাপে প্রশ্ন রাখুন। আমাদের সঙ্গে রয়েছেন এই শহরের প্রখ্যাত মেকআপ আর্টিস্ট ঈশিতা মিশ্র। যে প্রশ্নটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম সে প্রশ্ন এসেছে অনেকক্ষণ, একটু ধৈর্য ধরে সবাই অপেক্ষা করছিলাম এই প্রশ্নের জন্য, যেটা জানতে আপনার কাছে প্রচুর লোকজন চাইছেন। প্রিয়াঙ্কা রায়, একটা ছোট প্রশ্ন তার আছে, তারপর সেই বড় প্রশ্নে যাব।
প্রিয়াঙ্কা রায় জিজ্ঞেস করেছে, ম্যাম ব্রাইডালের জন্য সেটিং স্প্রে দেওয়ার পর ফিক্সার ইউজ করা যাবে শীতে? নিশ্চয়ই যাবে। বেশ, এবার সেই প্রশ্নে আসবো। রিম্পা মল্লিক প্রশ্নটি করেছেন, এটা আমাদেরও প্রশ্নের মধ্যে ছিল। ব্রাইডাল মেকআপে স্টেজ বাই স্টেজ কিভাবে করব একটু ডেফিনেটলি বলে দিন। ডেফিনেটলি ব্রাইডাল মেকআপে প্রথমত ওই যে বললাম স্কিনটাকে আপনাকে ক্লিন করতে হবে আগে, একান্তভাবে ক্লিনিংটা একান্ত দরকার। ক্লিনিংয়ের পর আপনাকে ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। স্কিনের কনসার্ন কী আছে তার বা মেকআপ কনসার্ন কী আছে তার উপর ডিপেন্ড করে। ময়শ্চারাইজার ইউজ করার পর আপনি একটা ভালো প্রাইমার ইউজ করতে পারেন। আর যদি আপনি 2-in-1 কিছু ইউজ করে নেন, ময়শ্চারাইজার কাম প্রাইমার, তাহলে আপনার স্টেপটা তাহলে একটু ছোট হয়ে গেল। তারপরে আপনাকে সুন্দর করে একটু কারেক্ট করে নিতে হবে যে জায়গাগুলো আপনার মনে হচ্ছে কনসার্নের জায়গা, কোনো ব্ল্যাক স্পট আছে বা ডার্ক স্পট আছে, সেখানে আপনি কারেক্টিং বা কাউন্সেলিং যেটা আপনার মনে হচ্ছে যেটা ক্লায়েন্টের দরকার সেটা আপনি করবেন। এবং তারপরে আপনি ফাউন্ডেশন স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনের শেডস বেছে সেটা আপনি ইউজ করবেন। যদি অয়েলি স্কিন থেকে থাকে তাহলে ডেফিনেটলি অয়েল ফ্রি ম্যাট ফাউন্ডেশন, আর যদি ড্রাই স্কিন থেকে থাকে তাহলে ডেফিনেটলি লিউমিনাস কোনো ফাউন্ডেশন ইউজ করার পর তাকে সুন্দর করে আপনি লুজ পাউডারে সেট করবেন। আমি এই ক্ষেত্রে বলবো লুজ পাউডার এই কারণে, কারণ আমাদের যারা ব্রাইড তারা কিন্তু এটা কিন্তু সোশ্যাল পার্টি, সোশ্যাল মেকআপ, ওয়েডিং বেসিক্যালি। তো আমরা যেভাবে ফটোতে তাদের দেখছি, তাদেরকে কিন্তু সামনের থেকেও দেখতে যেন ততটাই অপূর্ব লাগে, আমরা সেটারই কিন্তু খেয়াল করে থাকি। আর লুজ পাউডার যেহেতু খুব পাতলা এবং হালকা জিনিস, তাই ফাউন্ডেশনকে সেট করার সাথে সাথে স্কিনে কোনো ভারী ব্যাপারটা রাখে না। এরপর ধরুন আপনি কন্ট্যুরিং করলেন, ব্লাশ করলেন, হাইলাইটিং করলেন, আইব্রো করলেন, আই মেকআপ করলেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং ল্যাশ ইউজ করলেন, লিপস্টিক দিলেন, কমপ্লিট টিপ, কলকা, হেয়ারস্টাইল। বেশ। স্বাগতা চক্রবর্তী জিজ্ঞেস করছেন, একটু জানাবেন ব্রাইডাল মেকআপ পার্টি মেকওভারে স্মাইল লাইন ব্রেক হয়ে যাচ্ছে, ঠিক করব কিভাবে? প্রথমত আমি সবার আগে বলবো এই স্মাইল লাইন নিয়ে যে কনসার্ননেসটা মানুষের মধ্যে প্রচণ্ড বেশি। আজকে আমার ত্বকে যদি উইদাউট মেকআপ কোনো লাইন্স ভিজিবল হয়, যদি দেখা যায়, সেটা যতটাই ন্যাচারাল, মেকআপের পরে সেটা দেখাটাও কিন্তু ন্যাচারাল, ভীষণ ন্যাচারাল। সেটাকে নিয়ে কিন্তু এরকমভাবে কনসার্ন হওয়ার কোনো দরকার নেই। মানে স্মাইল লাইন তো সুন্দরই দেখতে লাগে, একদম এটা খুবই স্বাভাবিক বিষয়। আপনি যাদেরকে টিভির পর্দায় দেখছেন তাদের পেছনে কিন্তু সবসময়ের জন্য একজন গ্রুম আর্টিস্ট তাদের পেছনে আছে, একাধিক। কিন্তু আমরা যারা নর্মাল, মানে একদম নর্মাল যারা মানুষ, তাদের পক্ষে তো সেটা সম্ভব নয়। আমি বলবো আপনি ছোট্ট করে একটা হালকা কম্প্যাক্ট আপনি নিজের ব্যাগে রেখে দিতে পারেন, একটা হালকা টাচ আপের জন্য, ব্যাস। একটা প্রশ্ন আছে তার সঙ্গে আমাদের একটা প্রশ্ন জুড়ে দেবো, কন্ট্যুর কাজ কি তার, সেটা যদি প্রথম বলেন। কন্ট্যুর বেসিক্যালি আপনার যে ফেসের স্ট্রাকচার সেটাকে ডিফাইন করে। যেটা আমরা যে ফাউন্ডেশন ইউজ করি সেটা আমাদের একটা ক্যানভাস রেডি করে, যেটা ফ্ল্যাট ক্যানভাস, ইভেন টোন ক্যানভাস। এবং ইভেন টোন হবার পরে আমাদের যে কার্ভ আছে, প্রতিটা ফেস স্ট্রাকচারে একটা করে কার্ভ থাকে, জ লাইন আছে, চিক বোন আছে, টেম্পল বোন আছে। তো এই কার্ভগুলোকে আবার ন্যাচারালি তাকে তৈরি করাটাই কাজ হলো কন্ট্যুরের। বেশ। শ্যাডো ক্রিয়েট করা। অসীম সেন লিখছেন, আমার একটি প্রশ্ন, আমার নাতি ক্লাস 9-এ পড়ে, ওর মুখে খুবই ব্রণ হয় এবং গরমে মোজা পড়লে দুর্গন্ধ হয়, যদি প্রতিকার বলে দেন। একদম স্কিন চিকিৎসক বিষয়ক প্রশ্ন। একজন আছেন মনীষা, একবার ধরে নিই। নমস্কার, কে আছেন? হ্যাঁ, সঞ্চালক দের এবং ঈশিতা দেবীকে নমস্কার। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, দুটো প্রশ্ন আছে। আমরা অ্যাকচুয়ালি ঘর ভর্তি বাড়ির গৃহিণী এবং টিনেজার মেয়েরাও বসে শুনছে আজকে, সেই জন্যেই তাদের জন্যে আমি চাই আপনি একটু স্পষ্ট করে বলে দিন যে অনুষ্ঠান থেকে রাত্রিরে ফিরে ক্লান্তিবশত মেকআপ না তুলে ঘুমিয়ে পড়ার ত্বকের ওপর কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, এইটা একটা অনুরোধ। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে নাকের এবং চারপাশে এই যে ব্ল্যাক হেডস হয়, এইটার আগে ওই রকম রিমুভাল স্ট্রিপস ইত্যাদি দেখতুম, এইটার প্রাকৃতিকভাবে মানে দূর করার একটা পন্থা যদি বলে দেন। অনেক ধন্যবাদ। সাহেব মিত্র বললেন তো? হ্যাঁ, শুনতে থাকুন। প্রথমত বিষয় হলো, উনি প্রথম যে প্রশ্নটা করলেন যে মেকআপ না তুলে ক্লান্ত বশত যদি শুয়ে পড়ি,
এটা কিন্তু একটা অপরাধী বলবো, গর্হিত অপরাধ। এটা একটা বিশাল বড় অপরাধ। নিজের ত্বকের প্রতি আপনি ভীষণভাবে অপরাধ করেছেন। সারা দিনের যে ক্লান্তি, সারা দিনের যে ধুলো ময়লা, তাকে আপনি ত্বকে রেখে আপনি ঘুমিয়ে পড়ছেন, এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারেন না। আর আপনি সেখানে ভাবছেন যে আপনার একটা পরিষ্কার ত্বক পাবেন। এই যে ব্ল্যাক হেডস বলুন, হোয়াইট হেডস বলুন, ব্রণ বলুন, এটা আপনার যে পোর্স, স্কিনের যে পোর্স, যখন এটা ক্লগ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকেই কিন্তু তার উৎপত্তি তৈরি হচ্ছে কোনো কারণবশত। যার ফলে আপনি যদি নিয়মিত নিজের স্কিনকে পরিষ্কার রাখেন, তাহলে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা অতটা আপনার হবে না। আর যদি হয়েও গিয়ে থাকে, তাহলে আপনি বাড়িতে ওই চালের গুঁড়ো দিয়ে যদি কোনো ফেস স্ক্রাব হয়ে গিয়ে থাকে ঘরোয়া পদ্ধতিতে, আপনি সেই স্ক্রাব পারলে নাকের চারপাশে আপনি সপ্তাহে 2-3 দিন মাসাজ করুন, এবং ভেজা গামছা দিয়ে যদি আপনি একটু হালকা প্রেস করেন, তাহলে অটোমেটিকলি সেটা বেরিয়ে চলে আসে। এবার আপনার এক ফ্যানের প্রশ্ন, রোকিয়া মেকওভার্স নাম। আই এম এ বিগ ফ্যান অফ ইউ, আই এম এ মেকআপ আর্টিস্ট, কিভাবে নিজেকে ফেসবুক ইনস্টাগ্রামে গ্রো করাবো? এটা যদি একদম সাবজেক্টে যাচ্ছে না, তবুও আজকের সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ রোকেয়া, এতটা ভালোবাসা দেওয়ার জন্য প্রথমত। দ্বিতীয়ত বিষয় হলো, তুমি যেহেতু নিজে একজন মেকআপ আর্টিস্ট, তুমি নিজেও জানো আমাদের মেকআপ আর্টিস্টদের কতটা গ্রুমড থাকতে হয় এবং কতটা আপডেটেড থাকতে হয়, এবং প্রতিনিয়ত শুধুমাত্র আপডেটেড কিন্তু পোশাক আশাকে নয়, নিজেদের জ্ঞানে, নিজেদের নলেজে, নিজেদের কাজের মাধ্যমে। তাই আমি বলবো, যখনই তোমার মনে হচ্ছে যে তোমার কোনো নতুন জিনিস শেখার দরকার, তোমাকে আগামী যেটা তোমার কাজকে আরও সুন্দর করে তুলবে, অবশ্যই শিখবে এবং সেটাকে কিন্তু প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, ডেফিনেটলি। আর যত তুমি সেটাকে সোশ্যাল মিডিয়াতে দেখাবে বা প্রচার করবে, অটোমেটিকলি তোমার কিন্তু এমনি প্রচার বাড়বে। কারণ বর্তমান মানুষ কিন্তু খুব কম টিভি দেখে, বিজ্ঞাপন দেখে, সবার হাতে এখন ফোনটা সবার হাতে। তো ফোনের মাধ্যমে তুমি যদি প্রচার করতে চাও, তাহলে তোমাকে প্রতিনিয়ত কাজে থাকতে হবে, এবং কাজের মানে ভিডিও হোক, ছবি হোক, রিল হোক, সেগুলো তোমাকে পোস্ট করতে হবে বোন। বেশ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা ছিলাম, চলে গেছিলাম সেই প্রশ্নের অর্ধেক উত্তর নিয়ে। কন্ট্রোরের কথা ছিলাম আমরা। শ্রাবণী সাহা জিজ্ঞেস করেছেন, একটা ভালো কন্ট্রোর বা ব্রোঞ্জার বলুন যেটা অ্যাফোর্ডেবল, পাউডার কন্ট্রোর ভালো না ক্রিম কন্ট্রোর? ডেইলি ইউজ বা স্মল লেয়ারিংয়ের জন্য বলবো পাউডার কন্ট্রোর যথেষ্ট। সেখানে মানে ক্রিম কন্ট্রোর না হলেও চলে। যদি খুব ডিটেলড ওয়ার্ক করতে হয়, খুব ডিটেলিংয়ের কিছু কাজ আছে, বা কোনো স্ট্রাকচারের প্রচুর পরিবর্তন করতে হবে, অনেক চেঞ্জ করতে হবে, তখন সেক্ষেত্রে আপনি ক্রিম কন্ট্রোরের হেল্প নিতে পারেন। আর আমি বলবো যে যখনই কন্ট্রোর পাউডার কিছু ইউজ করবেন, ডেফিনেটলি কিছু ব্রঞ্জার শেড নেবেন, ওয়ার্ম শেড নেবেন, বিকজ এটা একটা সানকিস্ট এফেক্ট দেয়, যেটা আপনার ওয়ার্মনেস তো দিচ্ছে, বাট কোনো রকম স্ট্রাকচারকে আমূল পরিবর্তন করে দিচ্ছে না। বেশ, পূজা রাজবংশী বলছে, ম্যাম ক্রসেক্স স্নেইল 96 মিউকিন এসেন্স ইউজ করার পর ভিটামিন সি সেরাম, নিয়াসিনামাইড সেরাম ইউজ করতে পারবো? স্নেল মিউসিন ইউজ করে, তাই তো? বেসিক্যালি স্নেল মিউসিন ইউজ করলে আর হ্যালোরনিক অ্যাসিড ইউজ করার দরকার পড়ে না, কারণ স্নেল মিউসিন হাইলোরিক বলেনি, ও বলেছে নিয়াসিনামাইড আর ভিটামিন সি। হ্যাঁ, করা যেতে পারে, একদম করা যেতে পারে। সাবিকুল নাহার বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন, আমার স্কিন লাল হয়, প্রচুর ড্রাই, আমি কি ব্যবহার করব? আমি মুখ ধুলেই গালে, চোখের নিচে টান টান, এতটা টান যে সহ্য করা যায় না, কি ব্যবহার করবো একটু বলুন না। যদি এতটা ড্রাইনেস থেকে থাকে, তাহলে আমি বলবো যে দিনের বেলা তো ডেফিনেটলি কোনো ভালো ময়শ্চারাইজার, তার সাথে রাত্রিবেলা যদি ময়শ্চারাইজারের সাথে একটু ভিটামিন ই উনি জেল ইউজ করতে পারেন, আর ভিটামিন ই ট্যাবলেটসও উনি কিন্তু সেবন করতে পারেন, কারণ খুব দরকার স্কিনকে নারিশ রাখাটা। তো এটা ওনাকে একটু করতে পারলে ভালো হয়। আর যদি তাতেও কোনো সমাধান না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চিকিৎসকের কোনো পরামর্শ নেবেন। বিয়ের মরশুম চলছে, ওখান থেকেই শুরু করেছিলাম। তো বিয়ের মরশুমে আপনি এখনো মোটামুটি যা বলেছেন সব মেয়েদের সেটা শুধু কিন্তু মানে সঞ্জয়দা চাইছে সঞ্জয়দা একটা বিয়ে বাড়িতে যাবে, সুন্দর করে সেজে বরকর্তাও হবেন কয়েক বছর। তো বরকর্তার মেকআপটাও আমরা একটু জানতে চাই কেমন হবে। চাইবো আপাতত অন্তত এইটুকু হোক যে বিয়ে বাড়িতে, হ্যাঁ, ছেলেরাও তো আজকাল সাজে একদম, এবং আমরা সেই সিন্ধু সভ্যতার সময় থেকে জানি যে সেই সাজ নিয়ে কিন্তু একটা ভালো চর্চা ছিল। তো সেই সাজাটা কেমন হবে?
বর্তমান দিনে কিন্তু ছেলেরাও কিন্তু ভীষণ আপডেটেড, ভীষণভাবে পরিপাটি। আগে একটা কনসেপ্ট ছিল যে মেকআপ মানেই শুধু মেয়ে, কিন্তু বর্তমান দিনে কিন্তু মেকআপ মানে শুধু মেয়ে নয়, মেকআপ মানে মেয়ে ছেলে ইউনিসেক্স, মানে বোথ ক্ষেত্রে যায়। তো একটা ব্রাইডের যেমন একটা মেকআপের দরকার, তেমনি একটা গ্রুমেরও কিন্তু একটা ফ্রেশনেস দরকার, একটা মেকআপের দরকার। কিন্তু সেখানে তার পরিমাণটা কতটা হবে সেটা একজন অভিজ্ঞ যে রূপটান শিল্পী সেটাকে ভালো মতন বলতে পারবে বা করতেও পারবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যারা নর্মাল বাড়িতে যারা ছেলেরা যারা মেকআপ করবে তারা একটা ডেফিনেটলি ময়শ্চারাইজার, যেটা সবার জন্য দরকার, আমি বললাম যেটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই দরকার। এখানে কিন্তু ময়শ্চারাইজারও দরকার, কনসিলারও দরকার, পাউডারও দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ ফাউন্ডেশনও দরকার। কিন্তু যাদের ধরুন গাল ভর্তি দাড়ি আছে বা যাদের ধরুন খুব মোটা আইব্রোজ আছে, তারা কিন্তু চেষ্টা করবেন কোনো রকমভাবে ফাউন্ডেশনের যে লেয়ারটা যেন আপনার দাড়ির দিকে না চলে আসে বা যেন আপনার আইব্রোতে না চলে যায়, তাহলে কিন্তু সেটা দেখতে খুব মেকি লাগে। তো নর্মাল যে ক্লিয়ার মাস্কারা হয়ে গিয়ে থাকে, যেগুলো ক্লিয়ার মাস্কারা, যেটা ট্রান্সপারেন্ট মাস্কারা, ওগুলো দিয়ে আপনি আপনার আইব্রোকে ব্রাশ করুন যাতে আপনার আইব্রো সেট থাকবে, বা কোনো ব্রাউ সেটার কিছু নিয়ে নিন যে আপনার দাড়ি বা যেটা আপনার ওয়েট আছে সেটাকে আপনি চাইলে ক্লিন রাখতে পারেন ওরকমভাবে ক্লিয়ার মাস্কারা দিয়ে। এবং যে কনসিলারও দরকার, খুব পরিমাণগুলো একটু অল্প অল্প ইউজ করবেন প্রয়োজনে, কারণ ছেলেদের চোখে নিচে হালকা ডার্ক সার্কেলস কিন্তু একটা ফ্যাশন। এবারে আমি ওই বিয়ে বাড়িতে আরেকটু থাকি, সেটা হলো আমরা যা কথা বলছি সেটা মূলত ছোটদের জন্য, অর্থাৎ যারা বিয়ে করছেন বা তার একদম কাছাকাছি বয়সী বড়রা। আমি এটাকে খুব গুরুত্ব দিই যখন একটা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে দেখি যে বয়স্ক মানুষ যারা তারাও সুন্দর সাজছেন, পরিপাটি সাজছেন। এই বড়দের সাজাটা কি হতে পারে? আমাদের কাছে না এমন অনেক মা, কাকিমা, জেঠিমারা আসেন যারা মানে মেয়ের বিয়েতে বা বৌমার বউ ভাতে অনুষ্ঠানে তারা সাজ চান যে আমি কিন্তু কখনো সাজিনি, আমাকে একটু সাজিয়ে দাও। তো তাদের জন্য আমাদের কাছে মানে সাজগোজ আমরা সবসময় প্রস্তুত থাকি, কারণ তাদের সাজটা না একটু অন্য রকমের, কারণ তারা একটু সাবেকি, তো তাদেরটা একটু বুঝে সাজাতে হয়। ধরুন আপনি হঠাৎ করে একজন মানে একজন এজেড মানুষকে একটা পিঙ্ক কালারের ব্লাশ দিয়ে দিলেন, এটা যতটাই দৃষ্টিকটু ওটা ততটাই কিন্তু ওনার জন্য আনকমফোর্টেবল। তো আপনাকে আগে বুঝতে হবে ওনার স্কিন অনুযায়ী বা ওনার স্কিনের টেক্সচার অনুযায়ী, বয়স অনুযায়ী ওনার জন্য কোন টোনটা যাবে, এটা কিন্তু যাচাই করা বা মানে জানাটা একান্ত দরকার। সাজটা ওনাদের জন্যও থাকবে, কিন্তু যেহেতু ওনাদের রিঙ্কলড স্কিন বা একটু ম্যাচিওর্ড স্কিন হয়, তো আমি সাজেস্ট করবো তাদের জন্য কোনো হেভি বেস না করাই ভালো। এতে ওনারা আনকমফোর্টেবল হয়ে যায় আর অতটা না মানে কি বলবো, স্বাবলম্বী হয়ে সবার সাথে ঘুরে মানে কথা বলতে পারেন না, কারণ ওনারা তো সবসময় নিজেদেরকে একটা সুন্দর চুল বেঁধে আছেন, পরিপাটি, একটা মাথায় একটা টিপ, লাল টিপ, আমরা যেভাবে মাদের দেখে এসেছি। মাঝে মাঝে মনে হয় বোধহয় মা তোমাকে বোধহয় এরকমই দেখতে সুন্দর লাগে, তোমাকে সাজতেই লাগে না। তো ওই সামান্য সাজটুকুর মাধ্যমে কিভাবে ওনাদেরকে সুন্দর করে তোলা যেতে পারে সেটাও কিন্তু একটা শিল্পী বা শিল্পীর শিল্পতা। বেশ, যে প্রশ্নে যাব সেটা হলো রিমু দে প্রশ্ন করেছেন, দিদি ভালো একটা স্কিন গ্লো রাখার জন্য কি ইউজ করব? ভালো করে ঘুমাও, ভালো করে ঘুমাও, ভালো মানে বেশি করে জল ইনটেক করো, স্কিনকে স্ট্রেস ফ্রি রাখো। যখন নিজের মাইন্ড স্ট্রেস ফ্রি থাকবে তখন দেখবে অটোমেটিকলি স্কিন কিন্তু গ্লো করবে। আর বাদ বাকি তো আমি এত কিছু বললামই যে কী কী ইউজ করলে কী কী হতে পারে, কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমাদের মানসিক শান্তি যত ভালো হবে তত কিন্তু আমাদের ইনার বিউটিটা বাইরের থেকে দেখা যাবে। আচ্ছা, যে প্রশ্ন না করলে নয় আজকে, সে প্রশ্নে যাবো এবার আস্তে আস্তে। আবারও সেই সঞ্জয়দা চাইলেও আমরা আর ছেলেদের মেকআপে বেশিক্ষণ থাকতে পারবো না, চলে আসবো মেয়েদের দিকে। সেটা হলো যে ছেলে মেয়ে উভয়তই এই প্রোগ্রামটার খুবই লাভজনক একটা জায়গাতে পৌঁছেছেন তারা। এই যে মেকআপের বেশ কিছু পণ্যের কথা আপনি বলেছেন, উপাদানের কথা বলেছেন যেগুলো দিয়ে মেকআপ করা উচিত, আমি একটু তার আগের কথা বলছি, বিয়ের দিনের আগে 3-4 মাস আগে, এটা ছেলে মেয়ে উভয়ত তাদের ওই বিশেষ দিনটির জন্য স্কিন ট্রিটমেন্ট কি হবে, মানে ফেসিয়াল, ওয়্যাক্সিং, বডি পলিশিং, কোনগুলো না করলেই নয়, তাকে
অন্তত মিনিমাম এগুলো তাকে করতে হবে যাতে তাকে সুন্দর দেখতে লাগে বা তার মেকআপটা ভালো করে বসে। এটা যদি একটু বল, মানে স্যালো পার্টে সে কি কি করবে? স্যালোপাটা ডেফিনেটলি। তবে আমি বলবো ধরুন আপনার বিয়ের ডেট 10 তারিখ, কোনো এক 10 তারিখ মাসের, সেখানে আপনি মনে করলেন আপনি 5 তারিখে গিয়ে ফেশিয়াল করবেন, সেটা কিন্তু কাজ দেবে না আপনাকে। আপনাকে আপনার অনুষ্ঠানের অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে আপনার এই রুটিনগুলো কমপ্লিট করতে হবে। আপনি শুধু আইব্রো থ্রেডিং বা যে থ্রেডিংয়ের পার্টসগুলো যেগুলো বা হেয়ার রিমুভালের পার্টসগুলো, ওটা আপনি আপনার অনুষ্ঠানে 3-4 দিন 5 দিন আগে রাখতে পারেন, কিন্তু এই যে হাইড্রেশনের পার্টগুলো যেখানে নারিশমেন্ট হচ্ছে, সেটা আপনি অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে রাখুন। এতে কি হবে, আপনার স্কিনটা হাইড্রেট হবে ভেতর থেকে, কারণ তার তো একটা সময় দরকার। এবং সেটার হাইড্রেট হতে পারলো না, আপনি সঙ্গে সঙ্গে মেকআপে বসে গেলেন, এতে কিন্তু কাজ কিছুই হবে না, উল্টে আপনার অপচয় হবে, মানে বাজে খরচ যেটাকে বলে থাকি আমরা। তো আপনি যদি মনে করেন যে আপনি স্কিনে একটা ফেশিয়াল করাবেন, এটা অবশ্যই আপনি আপনার ইভেন্টে 2 সপ্তাহ আগে করাবেন এবং উইদাউট ব্লিচ করাবেন। ব্লিচ কিন্তু স্কিনের জন্য ভালো নয়। স্কিনটার যে পিলিং বা ব্লিচ করে কিন্তু কেউ ব্রাইডাল মেকআপে আসবেন না, এতে কিন্তু আপনার মেকআপটা ভালো মতন বসবে না, আপনাদের যে স্কিন সেটা ভীষণ সেন্সিটিভ হয়ে থাকবে এবং মেকআপটা ঠিক মতো না হওয়ার জন্য আপনাদের স্কিনে মেকআপ বেশিক্ষণ ধরে স্টে করবে না, মেবি কোনো ব্রেকআউট হতে পারে বা কোনো জায়গায় জ্বলতে পারে বা প্রবলেম হতে পারে। তাই স্কিন পিলিং বা স্কিন ব্লিচ এই জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন, হাইড্রেশনের দিকে নজর দিন। যদি বলেন হেয়ার স্পা করে কিন্তু কখনো কোনো হেয়ারস্টাইল করতে আসবেন না। হেয়ার স্পা বেসিক্যালি করছে কি, আমাদের হাইড্রেট করছে চুলকে, এবং হাইড্রেশন যেখানে সেখানে কিন্তু ভারী ব্যাপার হয়ে যায়, মানে জল ধরে রাখছে। তো আর হেয়ার স্টাইলিংয়ের জন্য আমাদের চাই হালকা চুল, একদম ফুরফুরে ফাইন একদম শ্যাম্পু করা চুল থাকবে। তো এই জন্য হাইড্রেশন যখনই ট্রিটমেন্ট করবেন অবশ্যই তার 2 সপ্তাহ আগে করবেন, যাতে যেন ময়শ্চারাইজার ব্যাপারটা যেন ডিপ পেনিট্রেট হয়ে যেতে পারে আপনার স্কিনে, এবং সেটা যেন ধীরে 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 স্কিনের ওপরের যে স্তর সেটা যেন ফুটে উঠতে পারে। সুবীর ভৌমিক আমাদের ফেসবুকে প্রশ্ন করছেন, হাউ টু রিমুভ অর মিনিমাইজ wrinkled impressions on forehead? রিঙ্কেল ইমপ্রেশনটা না বেসিক্যালি কি বলুন তো, এটা অভ্যাস। এই যে আমরা কথা বলতে বলতে মাঝে মাঝে এরকম নানা রকম ফেশিয়াল এক্সপ্রেশন করে থাকি, এটা কিন্তু আমাদের হ্যাবিট। এই হ্যাবিটের মাধ্যমে কিন্তু এটা হয়ে ওঠে। এবার এর ওপরে যদি আপনি বলেন যে আমি নানা রকম অ্যান্টি এজিং ক্রিম ইউজ করব বা অ্যান্টি এজিং কোনো প্রোডাক্ট ইউজ করব, সেটা কেন আমার যাচ্ছে না, সেটা কিন্তু সম্ভব নয়। এটা একান্তই আপনার অভ্যাসের মাধ্যমেই কিন্তু এই লাইন্সগুলো এসেছে। আজকে আমরা যে স্মাইল করি, এটা তো আমরা কি হাসবো না? ডেফিনেটলি হাসবো। হাসার মাধ্যমে যদি আমাদের গালে একটা স্মাইল লাইন পড়ে, এটা কিন্তু আমাদের ন্যাচারাল যে মানে আমাদের যে এক্সপ্রেশন, তার একটা মার্ক। তো সেটাকে রিমুভ কোনোভাবে করা যায় না আনটিল আনলেস যদি না সেটাকে আমরা কন্ট্রোল করি, যে না আমি হাসবো না বা আমি ওরকম ভ্রু কুচকাবো না, আমি ওরকম স্ট্রেট থাকবো। সেটাকে আমি চাইলে কিন্তু কোনো ক্রিমে বা কোনো প্রোডাক্ট দ্বারা কিন্তু ঠিক করতে পারবো না। এটা একান্তই নিজের অভ্যাস। ফোনে একজন আছেন। আচ্ছা, বলছিলাম এই গ্লিসারিন যেটা শীতকালে মাখা হয়, এইটা সঠিক সময় কোনটা? মানে রাত্রিরে ঘুমানোর আগে নাকি চান করে উঠে মাখা উচিত? কে বলছিলেন? আমি অভিপ্সা বলছি। আমাদের এখানে এই একটা জিনিস দেখি, বটল শুনতে থাকুন। গ্লিসারিন রাত্রিবেলা, অবভিয়াসলি রাত্রিবেলাটা বেটার, কারণ গ্লিসারিন যখন আপনি এটা একটা কিন্তু হাইড্রেশনের কাজ করছে, ডিহাইড্রেশন। আপনি সারাদিন যখন কাজকর্ম করছেন, সেই হাইড্রেশনের কিছু আপনি ইউজ করলেন, যেটা আপনার স্কিনের লেয়ারের মধ্যে লেগে থাকছে, সেটার উপরে আপনি ধরুন কোনো পোশাক পরছেন বা কোনো ধুলো ময়লা লাগছে, সেটাতে কোনো কাজ হলো না। আপনি যদি রাত্রিবেলা পরিষ্কার ত্বকে যদি লাগিয়ে রাখেন, সেটা আপনার কাজও ভালো হবে এবং আপনার ত্বকে কোনো সমস্যাও হবে না। বেশ। সোহাগ প্রশ্ন করেছেন, হেনাটা ভালো কালারের জন্য কি কি মেলাবো একটু বলুন। হেনার সাথে কি কি মেলানো? হেনা পাউডারের সাথে আপনি চায়ের পাতার জল, চা পাতার যে লিকার জল মেশাতে পারেন, ডিম মেশাতে পারেন, এগুলো খুব নর্মাল জিনিস। বেশ। একটা প্রশ্ন আমার কাছে এসছে, খুব পরিচিত একজনের প্রশ্ন। সে প্রশ্নে যাব, খুব ওয়ান লাইনার, কিন্তু প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। রেজার না ওয়্যাক্সিং? যদি বলি ফেসের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে বলবো রেজার। বিকজ
আমি এমন অনেক ক্লায়েন্টকে দেখেছি যারা ভ্যাকসিন করাতে গিয়ে তার ত্বকটা পুড়িয়ে নিয়ে এসেছে। কোনো অনভিজ্ঞ কোনো জায়গায় হয়তো উনি করিয়েছেন, যার ফলে ত্বকের অনেকটা অংশ পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তাই সেফটিটা মেনটেন করার জন্য আমি বলে থাকি যে আপনি বাড়িতে রেজিং করে নিন, ওটা বেশি আপনার জন্য কনভিনিয়েন্ট হবে। আর যারা করে অভ্যস্ত তাদের জন্য বলবো আপনি ভ্যাকসিন করতে পারেন। আচ্ছা, রেজার না ভ্যাক্সিং উপকার কোনটাই বেশি? মানে আমাদের এখানে যত ত্বক বিশেষজ্ঞরা আসেন তারা সবসময় কিন্তু রেজারে ভোট দেন। তারা বলেন যে ভ্যাক্সিং একদম। কম করা উচিত এবং ওই রেজারে কিন্তু একটা রাফনেস থাকে, সেটা আপনারা কিভাবে ওভারকাম করতে প্রথমত বলছেন? বিষয় হলো রাফনেসটা, অনেকের একটা মিথ আছে যে রেজার দিয়ে হেয়ার রিমুভ করলে মেবি বেশি আরো ঘন হয়ে হ্যাঁ, যাবে, চুল patch বের হবে। পড়বে। না, এমন কোনো ব্যাপার নেই। এবং আপনি প্যাচও তৈরি হয়ে যাওয়ার একটা প্যাচ myth তৈরি আছে। হয়ে যাবার একটা প্রবণতা কিছু কিছু ক্ষেত্রে থাকে। যদি আপনি সেটাকে সান এক্সপোজারে, আপনি ধরুন রেজিং করে সঙ্গে সঙ্গে সান এক্সপোজারে চলে গেলেন, বাইরে চলে গেলেন, সেখানে আপনি এটা খুব স্বাভাবিক বিষয় না। যদি আমি ধরুন আজকে একটা ভ্যাকসিন করলাম, স্কিনটা আমার উন্মুক্ত হয়ে গেল, উন্মুক্ত জায়গায় যেখানে আমি অলরেডি আগের দিন ভ্যাকসিন করেছি, সে জায়গায় কিন্তু খুব আমার ত্বকটা কিন্তু খুব স্পর্শকাতর ওই মুহূর্তে, তো খুব তাড়াতাড়ি পুড়ে যাবেই, সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে। তো আমি বলবো যদি আপনি স্কিন রেজিংও করছেন, আপনি নাইটে করুন, যাতে করে আপনার কাছে একটা 7-8 ঘন্টা লম্বা সময় থাকছে যেখানে আপনি সঙ্গে সঙ্গে সূর্যের আলোতে বেরোচ্ছেন না, যার ফলে সে একটু একটা লেয়ার তৈরি হবার মতন একটা সময়ের তো অ্যাটলিস্ট পাচ্ছে, একটা হিল হওয়ার সময় পাচ্ছে। আর রেজিং বা ভ্যাকসিন করে ডিরেক্টলি কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনার মানে জ্বালা করতে পারে, প্রবলেম হতে পারে। ঠিক 1 মিনিট আপনাকে আর পাবো। আমাদের একদম মানে যাওয়ার সময় আমাদের দিকে সমস্ত চলে এসেছি দর্শক আমরা শ্রোতার অনুষ্ঠানের জন্য, আমাদের জন্য আপনার টেক অ্যাওয়ে মেসেজ। একটা ব্রাইডাল মেকআপ, আরেকটা হচ্ছে সারা বছরের অনুষ্ঠান বা যে কোনো জায়গায় যাওয়ার মেকআপ। আপনার টেক অ্যাওয়ে মেসেজ। ব্রাইডাল মেকআপ তো আমরা সবসময় করি না, কোনো বিশেষ দিনে কোনো নববধূকে একটা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় তার বিশেষ দিনের জন্য, সেটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ডেফিনেটলি। কিন্তু যারা বিয়ে বাড়িতে আসছে অ্যাজ আ গেস্ট হয়ে, যারা তারাও তো চাইবে নিজেকে প্রেজেন্টেবল রাখতে, তাদেরকে বলবো আপনারা অবশ্যই যেভাবে সুন্দরভাবে শাড়িটা চয়েস করছেন বা ড্রেসটা চয়েস করছেন, আপনার মেকআপ বা হেয়ারস্টাইলটাও ততটা একটু মানে বুদ্ধিদীপ্ত দিয়ে করুন, মানে হালকাই করুন, কিন্তু হালকার মধ্যে ছিমছাম করুন, কারণ প্রেজেন্টেবল হওয়াটা একান্ত দরকার। কিন্তু সেখানে আহামরি যে অনেক কিছু একসাথে ব্যবহার করতে হবে তার কোনো মানে নয়। আপনি যদি সামান্য লিপস্টিকেই যদি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন, তাহলে আত্মবিশ্বাসের সাথে আপনি সেই লিপস্টিকটাই শুধু ব্যবহার করে যান, কারণ আত্মবিশ্বাসের চেয়ে বড় আমার মনে হয় না কোনো মেকআপ আছে। যখন আপনার মুখে আত্মবিশ্বাস থাকবে, আপনার চোখে যখন আত্মবিশ্বাস থাকবে, তখন সেটা যে কোনো মেকআপকে ছাপিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ জানানো বাতুলতা, কারণ মাত্র 65 জন আমাদের শ্রোতা এবং দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি সব নোট করেছি। তার সঙ্গে আমাদের যা প্রশ্ন ছিল, আপনার যাবতীয় ব্যস্ততার মধ্যে আপনি এসেছেন। আবদার বলতে পারেন, এটাই রেখে দিচ্ছি যে ভবিষ্যতেও কিন্তু আবার কোনো এপিসোডে আপনাকে আমরা এইভাবেই চাই।